আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এই গল্পের সবগুলো এপিসোডে। আশা করি আপনাদের শোনার অভিজ্ঞতা আরও অনেক বেশি ভালো হবে। বরাবর মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আমাদের এই গল্পটি আপনারা দয়া করে কেউ ডাউনলোড করে দেখবেন না। আমাদের চ্যানেলে আরও অসংখ্য এরকম ভিডিও আছে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটি সেদিন রাতের ঘটনা, যেদিন আমার জীবনে অনেকখানি পরিবর্তন আসে। ঘটনার দিন রাত্রেবেলা আমি খালা বাড়ি থেকে বাড়িতে আসছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল। খালা আমার জন্য পিঠা তৈরি করে দিয়েছে। আমি এবং আমার ছোট বোন রুমকি দুজনেই পিঠা খেতে খুব পছন্দ করি। খালাদের বাড়িতে আজকে মাহফিল ছিল। মাহফিলে গিয়েছিলাম আমি এবং খালারা পিঠা তৈরি করেছে। খালাদের বাড়িতে সবাই এসেছে, খালু, আমার সব কাজিনরা সবাই এসেছে। আমার বয়স তখন 18 কি 19 বছর হবে। আমার খালার বাড়িতে যেতে একটু ভয় লাগতো, কারণ খালার বাড়িটা গোরস্থানের পাশে ছিল এবং গোরস্থানের এই রাস্তা ধরে আমি বেশিরভাগ সময়ই যেতাম না। অন্য একটা রাস্তা ছিল, কিন্তু ওইটা অনেক ঘুরতি হতো, মানে অনেকটা ঘুরে যেতে হতো। তো ওই দিনকের ঘটনাটাও কিছুটা এমন। আমি যদি গোরস্থানের রাস্তা ধরে যাই তাহলে কিছুটা কাঁচা পথ পেরিয়ে তারপরেই পাকা রাস্তা এবং সোজা বাড়ির রাস্তা। কিন্তু আমি যদি গোরস্থানের রাস্তাটা অ্যাভয়েড করে দক্ষিণ দিকে চলি তাহলে এই দিকের রাস্তাটা অনেকটা কাঁচা এবং অনেকটা কাঁচা পথ পেরিয়ে একদম শুনশান বাড়িঘরহীন রাস্তা পেরিয়ে তারপরে হচ্ছে গিয়ে পাকা, মানে হচ্ছে লোকালয় শুরু। মাঝখানের যে কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তার মধ্যে অনেকটা পথ একদম লোকালয় নেই, শুধু মাঠ আর মাঠ। তবে আমি এদিক দিয়ে যাবই ভাবলাম, কারণ গোরস্থানের ওই পথ দিয়ে যেতে আমার ভীষণ ভয় লাগে, আর রাতের বেলা তো একদমই আমি যাব না। সেহেতু আমি চিন্তা করলাম আমি এই বড় রাস্তা ধরেই যাব, এদিক ফাঁকা হোক, কিন্তু গোরস্থানের রাস্তা দিয়ে আমি যাব না। খালা ব্যাগে করে পিঠা এবং সমস্ত জিনিস বেঁধে দিলেন। আজকে খালা মিষ্টি এবং ভাজা পিঠা তৈরি করেছে, আর এই সব ভাজা পিঠা নিয়ে গোরস্থানের রাস্তা ধরে তো ভুলেও যাব না। তখন রাত 8টা কি 9টা হবে। ওই সময় রাত 8টা 9টা অনেক সময়, যেহেতু ওই সময় সব গ্রামে বিদ্যুৎ ছিল না, আর 8টা 9টা বাজলেই মানুষ এশার নামাজ পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়তো। যারা নামাজ পড়তো না তারা তো অনেক আগেই ঘুমিয়ে পড়তো, যেহেতু ওই সময় বিদ্যুতের ব্যবস্থা এতটা ভালো ছিল না, আর গ্রাম অঞ্চলও এতটা উন্নত ছিল না। আমাদের গ্রাম অঞ্চল তো একদমই না, এদিকে বিদ্যুৎ এসেছে অনেক পরে। তো সেহেতু আমি জিনিসগুলো নিয়ে হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ি থেকে খালাদের বাড়ি খুব বেশি একটা দূরে না, 2 থেকে 3 কিলোমিটার দূরে হবে। আর যদি গোরস্থানের রাস্তা ধরে যাই তাহলে হয়তো 1.5 কিলো রাস্তা হবে। তো গোরস্থানের রাস্তা দিয়ে আমি যাব না, কারণ ওই দিক দিয়ে যেতে আমার ভীষণ ভয় লাগবে। গোরস্থানটা অনেক বড়। আমি সেহেতু কাঁচা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। একটু কিছুক্ষণ যাবার পরেই লোকালয় ফুরিয়ে গেল এবং লোকালয়ের পরে আসলো ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ দিয়ে যাওয়া কোনো ভয়ের ব্যাপার না, কারণ মাঠের 2 ধারে শুধু ফসল আর ফাঁকা ফসলি জমি। এগুলো দেখতে দেখতে গান গাইতে গাইতে চলে যাওয়া যায়, কিন্তু গোরস্থানের সামনে দিয়ে যেতে আমার ভীষণ ভয় লাগে। আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খানিকটা পথ সামনে এগোলাম। সামনে এগোনোর পরে দেখলাম মাঠের একদম মাঝখান দিয়ে 2টো ঘোড়া দৌড়ে যাচ্ছে, একদম ফসলের মাঝখান দিয়ে। আমি ভালো মতো লক্ষ্য করতেই দেখলাম ঘোড়া দুটো আসলে দৌড়ে যাচ্ছে না, তারা হাওয়ায় ভেসে যাচ্ছে এবং তাদের পিঠের ওপর কিছু একটা বসে আছে। আমি প্রথমে দেখে ভাবলাম ঘোড়া তো রাত্রেবেলায় হাঁটাহাঁটি করে, ওরা তো ঘুমায় না, সেহেতু মনে হয় মাঠের মধ্যে ওরা খাবার খেয়ে বেড়াচ্ছে। কিন্তু এই সময় মাঠের মধ্যে খাবার খেয়ে বেড়াচ্ছে কেন? আমি লক্ষ্য করলাম ঘোড়াটা আমার দিকে এগিয়ে আসলো। আমার দিকে এগিয়ে আসতে বলতে আমি যে রাস্তা ধরে যাচ্ছি তার সামনে, মানে একদম সামনে ঘোড়াটা আসছে এবং আমি সেখানে থমকে দাঁড়ালাম, কারণ ঘোড়ার সামনে দিয়ে যাচ্ছে, যাক ও যেয়ে নিক, তারপরে আমি যাব। যখন ঘোড়াটা আমার সামনে দিয়ে 7-8 ফিট দূরে হবে, আরেকটু দূরে হবে, আমার সামনে দিয়ে পার হয়ে গেল এবং আমি স্পষ্ট দেখতে পেলাম ঘোড়ার পিঠে 2জন সওয়ারি বসে আছে। ঘোড়ার পিঠে 2টা সওয়ারি বসে আছে এবং সেই 2টা সওয়ারি খুবই অদ্ভুত। তাদের মাথায় অনেক বড় বড় ঘোমটা দেওয়া এবং তারা লম্বায় অনেক বড়। আমি খানিকটা দেখে ভয় পেয়ে গেলাম এবং যখন আমি ঘোড়াগুলোর পায়ের দিকে তাকলাম দেখলাম ঘোড়াগুলো সেখানে মাটিতে দৌড়াচ্ছে না, তারা আসমানে ভাসছে, মানে মাটি থেকে 2-3 ফিট উপরে হাঁটছে। আমার দেখে আক্কেল গরম অবস্থা। এই সময় আমি তো ভয় পাবই। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার বিশ্বাস ছিল যে কোনো লোহা টোহা জড়িয়ে ধরলে হয়তো ভূত প্রেত সামনে আসতে পারবে না, সেহেতু আমার সাথে রাত্রেবেলা হাঁটাহাঁটি করার টাইমে সবসময় লোহা রাখতাম। আমি পকেট থেকে লোহার দণ্ডটা বের করলাম, বের করে শক্ত করে চেপে ধরলাম এবং জোরে জোরে দোয়া দরুদ পড়তে লাগলাম। দোয়া দরুদে কাজ হলো কিনা জানি না,
সামনে তাকিয়ে দেখি কিচ্ছু নেই, না ঘোড়া না সেসব অদ্ভুত মানুষগুলো, কিচ্ছু নেই। আমি সেখান থেকে তাড়াতাড়ি হেঁটে পার হবার চেষ্টা করলাম। খুব দ্রুত সেই মাঠটা পেরিয়ে রাস্তার কাছে চলে আসলাম এবং একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ রাস্তার দুই ধারে বাড়িঘর আছে। দুই একটা বাড়িতে মানুষজন এখনো জেগে আছে, হারিকেন জ্বলছে, কুপি জ্বলছে। এবং তখন আমি বলেছি আপনাদেরকে যে আমার বয়স খুবই কম, 18-19 বছর হবে। এবং এই ঘটনাটা প্রায় 1997 সালের দিকের ঘটনা। তখনকার সময়ে কীরকম ছিল গ্রাম অঞ্চল সেটা তো আপনাদের সবারই জানা আছে। বাড়িঘর খুব একটা ছিল না, আর আশেপাশে দু একটা থাকলেও খুব দ্রুত তারা ঘুমিয়ে পড়তো। তো আমি ওই রাত্রেবেলা আমি পিঠা নিয়ে যাচ্ছি, তো যেহেতু অনেকটা বিপদ পেরিয়ে এসেছি সেহেতু আর বিপদের আশঙ্কা আমার কাছে আসলো না। আর মাত্র 1-1.5 কিলোমিটার রাস্তা হবে। পেছনে যে জিনিসটা দেখেছি সেটা দেখে খানিকটা ভয় পাওয়ারই কথা, কারণ এরকম জিনিস এত রাত্রেবেলা একা দেখলে ভয় যে কেউ পাবে। আমিও খানিকটা ভয় পেয়েছি এবং আমি ভয় পেয়ে জোরে জোরে হাঁটা শুরু করলাম। খুব দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে। আমাদের বাড়িতে আসার আগে একটা শুনশান স্থান পড়ে, সেই জায়গাটার নামকে বলা হয় খাজুরা। এবং এই খাজুরার এখানে একটা দোসান পুকুর আছে। এই দোসান পুকুরের মধ্যে নাকি যেই ডুব দেয় সেই নাকি মারা যায়। এই পুকুরের পানি কোনোদিন শুকায়নি। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এই পুকুরের পানি কোনোদিন শুকায়নি। আমি অনেকবার গোসলও করেছি এই পুকুরে। পুকুরটার মধ্যে নামলেই যেন কেমন লাগে, মনে হয় যেন কে টেনে নিয়ে যাবে। এই জায়গাটায় আসলেই আমার আরও বেশি ভয় লাগে। এখান থেকে প্রায় 10-12 হাত দূরে একটি শ্মশান ঘাট আছে। সেই শ্মশানে আজকে মানুষও পোড়ানো হয়েছে। আমি তো দেখে আরও ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম এ তো গোরস্থান দিয়ে যাওয়াই ভালো ছিল, শ্মশানের কাছ দিয়ে আসলাম কিসের জন্য। শ্মশানের কথাটা আমি দিব্যি ভুলে গেলাম। তখন আমি ওই জায়গায় আসার পরে জোরে একটা দৌড় মারলাম এবং চোখ বন্ধ করে যত দ্রুত দৌড়ানো যায় তত দ্রুত দৌড় দিলাম এবং দৌড় দিয়ে ওই জায়গাটা পেরিয়ে আসলাম। খাজুরা পার হয়ে সামান্য একটা ছোট্ট ব্রিজ পড়ে। এই ব্রিজের ওপর দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন লক্ষ্য করলাম ব্রিজের নিচ দিয়ে সেই ঘোড়া দুটো যাচ্ছে এবং সেই ঘোড়ার ওপরে যে মানুষটা বসে আছে সেই মানুষটার মাথা নেই। আমি দেখে তো একদম ভয়ে একদম আত্মচিৎকার যে দিব সেটা দিতে পারছিলাম না, কারণ তারা যদি আমাকে ধরে বসে। আমি তখন ভাবলাম যে আমার হাতের পিঠাগুলোর জন্যই কোনো দোসান বা পিচাস আমার পেছনেই নিত, বারবার কেন এই ঘোড়াগুলোকে দেখছি আমি। আমি সেটা ভেবে আর অল্প একটু পথই বাকি ছিল। সামনে একটা রাস্তা পড়ে, সে রাস্তার নাম হচ্ছে ছড়ার মোড়। ছড়ার মোড় ওইখানটা পার হলেই আমাদের বাড়ির লোকালয় পড়বে এবং ওইখান দিয়ে যেতে 1 থেকে 2 মিনিট লাগবে। আর যদি দৌড়ে যায় তাহলে হয়তো 30 সেকেন্ডের মতো সময় লাগবে। তো সেহেতু আমি চিন্তা করলাম যে ছড়ার মোড়টা পার হলেই আমার আর কোনো বিপদ নেই। কিন্তু ছড়ার মোড়ের আগে একটা ঘন জঙ্গল পড়ে। এই জায়গাটায় যে আমার জন্য বিপদ ডেকে আনবে সেটা আমি ভাবতে পারিনি। আমি খানিকটা সামনে যাবার পরে দেখলাম সেই ঘোড়া দুটো একে অন্যের সাথে লড়াই করছে এবং মারামারি করছে। ঘোড়ার পিঠে যে সওয়ারি ছিল সেই সওয়ারিগুলো এখন নেই। ঘোড়া দুটোই মারামারি করছে, একে অন্যের সাথে লড়াই করছে। আমি সাথে সাথে সেখানে এগিয়ে গেলাম। আমি ভাবলাম ঘোড়া কেন মারামারি করছে। আর এই দুটো ঘোড়া আগের ঘোড়াগুলো থেকে দেখতে অনেকটা আলাদা। আগের ঘোড়াগুলো দেখতে কালো ছিল এবং একটু কুষ্ঠিত ছিল, কিন্তু এই ঘোড়া দুটো একদম সাদা ধবধবে। তারা মারামারি করছে এবং আমি লক্ষ্য করলাম তাদের পায়ে সাপ পেঁচিয়ে আছে এবং তারা সাপটা সারানোর চেষ্টা করছে, তারা আসলে মারামারি করছে না। আমি সাথে সাথে গিয়েই একটা লাঠি নিয়ে তাদের পায়ের মধ্যে জোরে বাড়ি মারলাম এবং বাড়ি মারার সাথে সাথেই সেই সাপ দুটো ওইখান থেকে সেকেন্ডের মধ্যে চলে গেল এবং গায়েব হয়ে গেল। এবং আমি যখন সাপের গায়ে বাড়ি মারলাম আমি লক্ষ্য করলাম সাপ চিৎকার দিয়ে উঠল। সাধারণত সাপের তো জবান নেই, তারা চিৎকার দিবে কিভাবে, আমি এটা স্পষ্ট শুনতে পেলাম। এবং খানিকক্ষণ বাদে ঘোড়া দুটো শান্ত হলো এবং আমার দিকে তাকিয়ে তারা অন্ধকারে মিলিয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না আমার সাথে আজকে কী সব ঘটনা ঘটছে। এর আগেও খালাবাড়ি থেকে রাত বেরাতে আমি এসেছি, কিন্তু আজকে একটু বেশি অদ্ভুত ঘটনা ঘটছে। রাসমানে ভরা পূর্ণিমা। এই পূর্ণিমা রাতে শুনেছি অনেক ভূতপ্রেত বা জিন চলাফেরা করে আশেপাশে। আমি খুব দ্রুত আমার পিঠার ব্যাগটা নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। এক দৌড়, আর কোনো থামাথামি নেই। বাড়িতে আসার পরে আমি আমার মাকে ডাক দিলাম। মা ঘরের দরজা খুলে দিল, বলল কি রে এত দেরি হলো কেন। আমাদের তখন সোনের ঘর ছিল। সোনের ঘর কেমন থাকে সেটা তো আপনারা জানেনই। আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। মা পিঠাগুলো নিয়ে আগুনে সেঁক দিয়ে তারপর আমার ছোট ভাই বোনদেরকে খেতে দিল। তারা দুজনে খেলো এবং আমি সাথে সাথে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর হলো। ভোর হবার পরে আমার আর ওইসব ঘটনা কিছু মনে নেই। এর মাঝখানে 2 দিন সময় কেটে গেল এবং তৃতীয় দিনের মাথায় আমি আমার বন্ধু সজলের সাথে ওদের পাড়ার ব্রিজের উপর বসে আছি। এই সময় কাজ নেই, মাঠে ঘাটে খুব একটা কাজ থাকেও না। এখন অবসর সময়, শুভ বাতাস ছেড়েছে আর ভরা জ্যোৎস্না,
এর মধ্যে যদি একটু আড্ডা না দেওয়া যায় তাহলে কি হয় নাকি? সজল কিছুক্ষণ পরে বলল কি যে, বন্ধু আজকে আমি চলে যাই, আমার যাইতে হবে। আব্বা বলছিল কি যে ধানগুলারে একটু শান দিতে হবে, তাড়াতাড়ি যাই আমি, নাইলে আব্বা পরে বকবে। আকাশের অবস্থা দেখে তো মনে হইতেছে বৃষ্টি আসবে। আমি বললাম কি যে, বৃষ্টি আসবে তোরে কে বললো? আকাশ তো একদম পরিষ্কার। তখন সজল বলল, ওই দেখ মেঘ ভাইসে আসতেছে, দেখা যাইতেছে, তাড়াতাড়ি যা ধানগুলো উঠিতে হইব। আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে যা, আমি কিছুক্ষণ বসবো। ও যাওয়ার মুহূর্তের মধ্যেই আকাশ কালো করে একদম জ্যোৎস্না ঢেকে গেল এবং আশপাশ যেন একদম ঝড়ে ভেঙে যাচ্ছিল। এই সময় ঝড় থেকে আসলো সেটাই ভাবছি আমি। খানিকক্ষণ বাদে লক্ষ্য করলাম সেই ঘোড়া দুটো আমার দিকে উড়ে ভেসে আসছে এবং আমি খানিকটা পেছনে সরে গেলাম, 2-3 পা পেছনে সরে গেলাম। পেছনে সরে যাওয়ার পরে লক্ষ্য করলাম সেই ঘোড়া দুটো একদম মানুষে পরিণত হয়ে গেল এবং আমার সামনে এসে দাঁড়ালো। আমি খানিকটা ভয় পেয়ে আরও অনেকটা সরে গেলাম এবং আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, তোমরা কারা? সে ঘোড়া দুটো একদম দুটো ছেলেতে রূপান্তর হয়ে গিয়েছে এবং সে ছেলে দুটো আমার বয়সী এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের দেখতে খুবই অদ্ভুত এবং তারা যে জামা কাপড় পরে আছে সেই জামা কাপড়গুলোও খুবই অদ্ভুত। ছেলে দুটো আমার কাছে এগিয়ে আসলো। আমি তাদেরকে বললাম, খবরদার আমার দিকে এগিয়ে আসবেন না, আপনারা কারা? আমি শুধুমাত্র এই ঘটনার এইটুকুও বললাম। বলার পরে তারা আমার কাছে এগিয়ে এসে আমাকে বলল কি যে, ভয় পাবেন না। সর্বপ্রথম তারা কিছু একটা ভাষায় আমাকে বলল, কিন্তু আমি বললাম কি যে, আপনারা কি বলছেন? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। এরপর তারা আমার কথা শুনে সম্ভবত আমার কথা রিপিট করে আমাকে বলল। কিভাবে বলল সেটা আমি জানি না, তবে যেভাবে বলল আমি স্পষ্ট শুনতে পেলাম বাংলা ভাষায় বলল এবং বলল কি যে, তারা নাকি আমার সাথে বন্ধুত্ব করতে চায়। আমি বললাম কি যে, আপনারা কারা এবং এখানে কেন এসেছেন? আপনাদেরকে দেখলাম কেবল ঘোড়া হয়ে আসমানে ভাসছেন এবং আমার খুব স্পষ্ট মনে আছে যে এই ঘোড়া দুটোকেই সেদিনকে আমি বাঁচিয়েছিলাম ওইখান থেকে। তারপর সেই লোক দুটো আমার কাছে এসে তাদের হাত দুটো বাড়িয়ে দিল। আমি ভয়ে ভয়ে তাদের হাত ধরলাম এবং তারা হ্যান্ডশেক করলো। বোঝা গেল তাদেরকে দেখতে একটু অস্বাভাবিক। তারা যে ঘোমটা দেওয়া জামাকাপড় পরেছিল সেই জামাকাপড়গুলোর মধ্যে থেকে তাদের কান লম্বা লম্বা দেখা যাচ্ছে এবং হাতের নখগুলো অনেক বড় বড়। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। আমি বইতে এলিয়েনের সম্পর্কে পড়েছি, এরা কোনো এলিয়েন নয় তো? এলিয়েন হলে আমাকে নিয়ে যাবে না তো? আমি অনেকটা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনারা কি এলিয়েন? আমাকে কি নিয়ে যাবেন? এরপর তারা বলল কি যে, না, আমরা এলিয়েন না। আর এলিয়েন কি জিনিস? আমরা হলাম জিন। এই কথা শোনার পরে তো আমার আক্কেল কোনো অবস্থা। আমি অনেকখানি ভয় পেয়ে গেলাম এবং ওইখান দিয়ে আমি দৌড় দিতে শুরু করলাম। আমি যত জোরে দৌড়াচ্ছিলাম না কেন, ওই দুটো জিনিস আমার সাথে তত দ্রুতই আসছিল। খানিকক্ষণ পরে দেখলাম ওই দুটো জিনিস আমার সামনে দাঁড়িয়ে আছে এবং বিশ্বাস করার অবকাশ রইল না যে এরা দুজন সত্যিকারের জিন। এবং আমি যখন তাদের সামনে থেকে বের হতে পারছিলাম না, আমি ধরেই নিয়েছিলাম যে তারা আমাকে মেরে ফেলবে বা তারা আমাকে সাথে করে নিয়ে যাবে। এরপর সে দুটো জিন আমাকে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি দয়া করে ভয় পেও না, তুমি আমাদের উপকার করেছ, আমরা তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। আমি বললাম কি যে, আমি আপনাদের উপকার কবে করলাম? আর আপনাদেরকে তো আমি প্রথমবার দেখছি, আর আপনারা সত্যিই কি জিন? তখন ওই ছেলে দুটো বলল কি যে, হ্যাঁ আমরা সত্যিই জিন, আর আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। এবং তখন বলে উঠল, আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমাদের বন্ধু হবে তুমি? এই কথা বলার পরে আমি বললাম কি যে, হ্যাঁ হব, কিন্তু জিনেদের সাথে আসলে আমি কোনোদিন ওঠা বসা করিনি তো, আমি এরকম ভাবে বললাম। তখন ওই ছেলে দুটো আমাকে বলল যে, তুমি সেদিনকে আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছ। তোমার কি সেদিনকে রাতের ঘটনা মনে আছে? দুটো ঘোড়ার প্রাণ বাঁচিয়েছিলে। আমি বললাম কি যে, ঘোড়ার প্রাণ বাঁচায়নি তো, দুটো সাপ তাদের আক্রমণ করেছিল, আমি জাস্ট লাঠি নিয়ে সাপ দুটোকে তাড়িয়েছি। তখন ওই লোক দুটো বলল কি যে, আসলে তুমি সেদিনকে আমাদের প্রাণ বাঁচিয়েছিলে। আমরা সেদিনকে ঘোড়ার বেশ ধরে ওই অঞ্চল ধরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের বয়স তো বেশি না, তোমার বয়সী হব। আমাদের বাবা মা নিষেধ করেছে আশেপাশে ঘোরাফেরা করতে, কিন্তু আমরা কে কার কথা শুনি? আমরা এরকমভাবে ঘোরাফেরা করি, যার কারণে আমাদের পেছনে শত্রু লেগেছিল এবং সেই শত্রু আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন তুমি আসার কারণে ওই দুটো শত্রু জিন সাপে রূপান্তর হয়ে যায় এবং আমাদেরকে পেঁচিয়ে ধরে। তুমি চলে যাওয়ার পরে ওরা আবার আমাদের জিনের রূপান্তর হয়ে যেত এবং আমাদেরকে মেরে ফেলতো। তুমি জানো না যে তুমি কত বড় উপকার করেছো। আজকে তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। আমাদের আব্বা হুজুরের কাছে তোমার ব্যাপারে সমস্ত ঘটনা বলেছি এবং আব্বা হুজুর বলেছে তোমাকে নিয়ে যেতে। তোমাকে নিয়ে গেলে
তিনি অনেক খুশি হবেন। আমি বললাম কি যে, না, আমি আপনাদের সাথে যাব না। তখন সে ছেলে দুটো বলল, বন্ধুর উপর বিশ্বাস করো অন্তত পক্ষে। আমি তো চাইলে তোমাকে প্রথমেই নিয়ে যেতে পারতাম, তোমার কাছে এরকমভাবে রিকোয়েস্ট করতাম না, তাই না? আমি একটু ভাবলাম, ভেবে বললাম কি যে, হ্যাঁ তাও তো ঠিক, ওরা তো এসে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু এরকমভাবে আমাকে তো রিকোয়েস্ট করতো না। আমি তখন বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, আমাকে আবার নামিয়ে দিয়ে যাবে তো? নামিয়ে না দিয়ে গেলে কিন্তু খবর আছে। তখন ওরা দুজন হেসে দিল, হেসে দিয়ে বললো কি যে, আরে চলো, তুমি গেলে আব্বা হুজুর অনেক খুশি হবেন এবং তোমাকে পুরস্কৃতও করবে, তুমি তাদের রাজপুত্রের প্রাণ বাঁচিয়েছ। তারপর ওরা দুজন আমাকে জোরে শক্ত করে ধরলো, দুই হাতে দুজন ধরলো এবং বললো কিছু চোখ বন্ধ করো। আমি বললাম কি যে, তোমাদের দেশে কিভাবে যেতে হয় সেটা আমি দেখব। তখন ও বললো কি যে, না না, এটা দেখার অনুমতি নেই, আর দেখলে তুমি ভয় পাবা। তখন আমি চোখ বন্ধ করে ফেললাম এবং খানিকক্ষণ বাদে আমি লক্ষ্য করলাম যে আমি হাওয়ায় ভাসছি সত্যি সত্যি, নাকি কোনো একটা যানবাহনে করে আমাকে নিয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারলাম না। আমি আফসা করে চোখ খুললাম, দেখলাম কিছুই দেখা যাচ্ছে না, খুবই অন্ধকার। এবং খানিকক্ষণ পরে যখন আমি চোখ পুরোপুরি খুললাম, দেখলাম কি যে আমি অদ্ভুত একটা জায়গার ওপর দিয়ে উঠছি, নিচে সারি সারি ফুলের বাগান, এবং এই জায়গাটা আমার অচেনা, এরকম জায়গায় এটা আমি কখনো দেখিনি। নিচে বড় বড় পাহাড়, ইমারত এবং খানিকক্ষণ বাদে ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান, এবং কিছুক্ষণ বাদে দু একটা নদী পড়ছে। আমি নিচের উপর থেকে নিচে দেখে খুব ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে পড়ে যেতে লাগলাম। তখন ওরা দুজন আমাকে শক্ত করে চেপে ধরলো। বললাম কি যে, চোখ খোলার দরকার নেই। তাহলে চোখ খুললে কেন? আমি বললাম কি যে, ভয় পেয়েছি বন্ধু। এরপরে যখন আমি ওদেরকে বন্ধু বললাম, তখন ওরা বলল কি যে, আচ্ছা ঠিক আছে, এত প্যানিক হতে হবে না, এবার চোখ বন্ধ করো। আমি বললাম কি যে, না, এবার আমি ভয় পাচ্ছি না, আমি সবগুলো জিনিস দেখছি, খুবই ভালো লাগছে। তখন ওরা দুজন বলল কি যে, বন্ধু যেহেতু বলে ফেলেছ, তখন তোমার কথা আমি অগ্রাহ্য করি কিভাবে বলো? চলো বন্ধু, তোমাকে আমরা আমাদের দেশে নিয়ে যাই এবং আমাদের প্রাণ বাঁচিয়েছো তুমি, সেহেতু তুমি যা বলবে আমরা সেটাই করতে রাজি আছি। আমি ওপর থেকে নিচে দেখে একদম অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর পৃথিবী এর আগে আমি কোনোদিন দেখিনি। সারা জীবন শুধুমাত্র বইতে পড়ে গিয়েছি এবং অনেক কিছুই শুনেছি আমার দাদাদের কাছ থেকে, যে জিন বলে কিছু হয়, তারা ভিন্ন একটা জায়গায় থাকে, ভিন্নভাবে বসবাস করে। কিন্তু আজকে সত্যিই আমি দুজন জিনের সাথে আসমানের সাওয়ার করছি এবং আসমানে ভেসে বেড়াচ্ছি। বিষয়টা খুবই অদ্ভুত এবং রোমাঞ্চকর আমার জন্য। খানিকক্ষণ বাদে ওরা নিচে নামতে শুরু করলো এবং আমি লক্ষ্য করলাম খুবই বড় ইমারতে ঘেরা একটা রাজ্য। এটাকে রাজ্য বললে ভুল হবে, আগেরকার আমলের যেসব রাজারা ছিল সেসব রাজাদের প্রাসাদের থেকেও অনেক বড়। আমাদের এলাকায় একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়ি থেকেও অনেক বড়। আর এখানের ইমারতগুলো গোল গোল এবং ইমারতের মধ্যে খুবই বড় বড় ফাঁকা, মানে একটা ফ্লোরের মাঝখানে অনেক বড় বড় গ্যাপ, এবং সম্পূর্ণ ইমারতগুলো সাদা রঙের এবং গোল লম্বা টাওয়ারের মতো উঠেছে। আমি খানিকটা পর নিচে নেমে গেলাম এবং তারা আমাকে নিচে নামার পরে আমাকে দেখে কিছু লোক এগিয়ে আসলো। আমি সবকিছু দেখে শুধুমাত্র মোহের মতো তাকিয়ে আছি। আমি আসমান থেকে দেখতে পাচ্ছিলাম খুব বড় বড় ইমারত এবং সেগুলো গোলাকার এবং গম্বুজের মতো এবং অনেকটা মিনারের মতো। আমি চোখ বন্ধ করে ফেলেছি, কারণ নিচে তাকিয়ে আমার ভয় লাগছিল। তারা আমাকে নিচে নামিয়ে ফেললো। আমি কিছুক্ষণের জন্য জায়গাটা দেখে একদম হতভম্ব হয়ে গেলাম। আমি যখন নিচে নামলাম, তারপর যখন চোখ খুললাম, দেখলাম এমন একটা জায়গায় আমি এসেছি যেটা একদম আলিশান প্রাসাদের মতো। এরকম প্রাসাদ আমি আমার জন্মভূমিতে বা আমি যেখানে থাকি সেখানে কোনোদিন দেখিনি। আর আমি গ্রামেই মানুষ হয়েছি, সেহেতু শহরেও যদি এরকম কোনো বিল্ডিং থেকে থাকে তাহলে সেটা আমার জানা নেই। আমি কোথায় এসেছি আমি তাকে জিজ্ঞেস করলাম। সেই দুজনের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞেস করলো, তুমি এসেছো আমাদের দেশে, আমরা এইখানে থাকি, আমাদের এই জায়গার নাম প্লেনো। আমি বললাম কি যে, প্লেনো আবার কেমন নাম? এটা কি কোনো জায়গার নাম হতে পারে? আমি তো এরকম গ্রামের নাম বা এরকম জেলার নাম কোনোদিন শুনিনি, এটা কোন জায়গা? তখন সে বলল, তুমি জিনের দেশে আছো, এটা বুঝতে পারছো না? জিনেদেরও দেশ আছে, তোমাদের যেমন দেশ আছে, বিভাগ আছে, আমাদেরও সেরকম আছে। আমরা এই অঞ্চলে থাকি, আমরা অঞ্চল ভিত্তিক, এবং আমাদের পাশেও একটা অঞ্চল আছে, সেখানে আমাদের যাওয়ার অনুমতি নেই। আমি খানিকটা অবাক হলাম এবং কিছুক্ষণ পরে ভেতর থেকে কয়েকজন লোক আমার কাছে আসলো এবং কাছে এসে কিছু একটা আমাকে বলল, কিন্তু তাদের ভাষা আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে আমি যখন তাদেরকে সালাম দিলাম, তারা আমার সালামের উত্তর গ্রহণ করলো এবং বোঝা গেল তারা সবাই মুসলিম জিন
এবং ভালো জিন। তারা আমার সাথে পরিচিত হলো এবং আমার ভাষায় তারা কথা বলল। প্রথমবার আমি যখন কথা বলেছি তারপরেই তারা আমার ভাষাতে কথা বলেছে। এর আগে তারা কি একটা ভাষায় যেন আমাকে কিছু জিজ্ঞেস করছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম না, যার কারণে আমি সালাম দিয়ে কথা শুরু করলাম। ওরা দুজন আমাকে সবার সাথে পরিচয় করে দিলেন। কিছুক্ষণ বাদে আসলেন হচ্ছে জিনের বাচ্চা। এই অঞ্চলের যে রাজা আছে এখন, সেটা হচ্ছে আমার এই দুই জিন বন্ধুর বাবা, এবং এই দুই জিন বন্ধুকে বাঁচিয়েছি বলে সে আমাকে কৃতজ্ঞতা স্বরূপ তার দেশ ঘুরতে নিয়ে এসেছে এবং আমার প্রতি তার কৃতজ্ঞ। আমি সবকিছু দেখে স্বপ্নের মতো ভাবছিলাম, কারণ এগুলো স্বপ্ন নয়তো তাহলে কি? জিন জাতি বলে যে কোনো জিনিস আছে সেটা শুধুমাত্র দাদা দাদির কাছ থেকে ছোটবেলায় শুনেছি, আর মাঝে মধ্যে হুজুরা বয়ান দিত এই শুনেছি। অনেকের মুখে জিন জাতির কথা শুনেছি, কিন্তু জিন জাতিটা তো সত্যিই আছে সেটা আমার কখনো বিশ্বাস হতো না। তবে আজকে দেখে সেটা আমার বিশ্বাস হয়ে গেছে। আমি যে কোনো স্বপ্ন দেখছি না, সেটা আমি অনেকবার পরখ করে দেখেছি। আমি যখন এসেছিলাম তখন রাত্রি 8টা কি 9টা হবে, আর এখানে কয়টা বাজে আমি জানি না। তবে এখানে আসমানে আমি আলোকিত দেখতে পাচ্ছি। রাত সেটা বোঝা যাচ্ছে, কিন্তু চন্দ্রের আলো এখানে একটু বেশি গাঢ় এবং এখানে আসমানে কোনো মেঘ নেই। তার মানে বোঝা গেল এরা আসমানের ওপরে থাকে এবং খুবই গোপনীয় জায়গায় থাকে। এবং এই শহরটা কোথায়? এখানে মানুষজন কেন আসতে পারে না? আমি সেটা ভাবতে লাগলাম। তারপর সেই রাজা যে আছেন উনি আমাকে ধন্যবাদ দিলেন এবং ধন্যবাদ দেওয়ার পরে কিছু একটা বললেন প্রহরীদেরকে এবং আমার ওই জিন বন্ধু দুজনকেও বললেন। আমার ওই জিন বন্ধু বললেন কি যে চলো ভেতরে যাই। আমি বললাম ভেতরে যাবো? আমার তো ঘোরা হয়ে গিয়েছে, আমি বাড়িতে চলে যাই। আর এখানে থেকে কি করব? আমার বাবা মা চিন্তা করবেন, আমি বাড়িতে বলে আসিনি। তখন ওরা দুজন বলল এসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা সব ম্যানেজ করে নিব। আমি বললাম কিভাবে ম্যানেজ করবা তোমরা? তারপর ওরা বলল কি যে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি এখানে এসেছো, তুমি আমাদের মেহমান, আমাদের আপ্যায়ন দেখো এবং এই জায়গাটাকে ঘুরে ফিরে দেখো, মজা করো। আমি আর বেশি কথা বললাম না, বললাম আচ্ছা ঠিক আছে। ওরা দুজন বলল কি যে আমাদের পেছনে পেছনে আসো। আমি ওদের পেছনে যেতে লাগলাম। বাড়িটা একদম সাদা শ্বেত মার্বেল পাথর দিয়ে তৈরি এমন মনে হচ্ছে। মার্বেল পাথর আমি দেখেছি, আমাদের এলাকার চেয়ারম্যানের বাড়িতে আছে। এরকম সুন্দর পাথর দিয়ে তৈরি এবং কারুকার্যগুলো এত চমৎকার, দেখে মনে হচ্ছে বিল্ডিংটা একেবারে নতুন। তবে ওর কাছ থেকে জানা গেল এই বিল্ডিংটা ওর দাদার আমলে তৈরি এবং এই বিল্ডিংয়ের বয়স প্রায় 1400 বছর হবে। আমি বললাম কি যে কি বলেন 1400 বছর? তখন ওদের মধ্যে যে বড় ভাই ছিল সে বলল কি যে হ্যাঁ 1400 বছর, এটা আমার দাদা নবীর আমলে বানিয়েছিলেন এবং সেই সময় থেকে এখন পর্যন্ত এটা এরকম ভাবে চলে আসছে। আমি বললাম নবীর আমলে মানে আপনারা কি নবীকেও চেনেন নাকি? তখন ওরা দুজন বলল কি যে হ্যাঁ, আমরা মোহাম্মদের উম্মত এবং তাদের বংশধর, এবং মোহাম্মদের আমলে যেসব জিন ছিল সেসব জিনেদের মাধ্যমেই আমাদের জন্ম হয়েছে এবং আমরা প্রজন্মের পর প্রজন্ম এই অঞ্চলে থাকি এবং মোহাম্মদ এবং আল্লাহর দেখানোর পথে চলি। তাদের মুখে মোহাম্মদের কথা শুনে আমার ভীষণ চমক খেলাম, কারণ হচ্ছে গিয়ে জিনারা যে মুসলিম ধর্ম এরকমভাবে পালন করে বা আল্লাহর দেখানো পথে এরকমভাবে চলে, নবী রাসূলদেরকে চেনে, সেটা আমি জানতাম না। ওরা আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গেল এবং সেই জায়গাটা ছিল অন্ধকার, সরু একটা গলি। সেই সরু গলির ভেতর দিয়ে আমি প্রবেশ করলাম। চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি বললাম আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ওরা দুজন তখন বলল হাঁটতে থাক, কিচ্ছু হবে না। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এবং হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে খুবই আলোকিত এবং চমকালো একটা জায়গায় চলে আসলাম। ভেতরের এই রুমটা যেন একদম শ্বেত পাথর দিয়ে তৈরি, একদম চকচক করছে। সোনা এবং হীরার ইয়ে তৈরি করলে যেরকম হয়, হীরার উপর আলো পড়লে যেরকম ব্লিঙ্ক করে স্টারের মতো, এই জায়গাগুলো ঠিক একইভাবে তারার মতো চমকাচ্ছে। ভেতরে যাওয়ার পরে আমি অনেকটা অবাক হই এবং ওরা আমাকে বলে কি যে এই পাশেই তোমার রুম, এই রুমের ভিতরে গিয়ে রেস্ট করো, কালকে তোমার সাথে দেখা হবে। এখন প্রায় ভোর হয়ে এসেছে, মানে হচ্ছে ওদের ঘুমানোর সময় হয়ে এসেছে, কিন্তু এখন তো আমার জাগার সময়। কারণ মানুষরা রাতে ঘুমায় এবং দিনে জাগে, কিন্তু জিনেরা দিনে ঘুমায় এবং রাতে জাগে। এদের এই অভ্যাসটা খুবই অদ্ভুত। তারপর আমি গেলাম ঘুমাতে, কিন্তু আমার কেন যেন ঘুম আসছিল না, কারণ দিনের বেলা তো ঘুম আসার কথা না। ততক্ষণে এই অঞ্চলের অনেকেই ঘুমিয়ে পড়েছে এবং ভোরের সূর্য আমার যে জানালা আছে সেই জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভোরের সূর্যের আলোর মধ্যে জিনেরা সাধারণত খুব একটা বাইরে বের হয় না। আমি দেখলাম এখানে রোদের আলো খুবই প্রখর এবং বাইরে প্রচন্ড গরম থাকে। তার মানে বোঝা গেল আমরা মাটির পৃষ্ঠ থেকে অনেকটা উপরে আছি।
আর জিনারা যেহেতু আগুনের তৈরি সেহেতু ওদের কাছে এই গরম কোনো গরমই না, কিন্তু আমার কাছে অতিরিক্ত গরম লাগছে। আমি জানালাটা বন্ধ করে সাথে সাথে শুয়ে পড়লাম এবং আমার ঘুম এসে গেল। আমার ঘুম ভাঙল মধ্য দুপুরে। ঘুম থেকে উঠে দেখি শুধুমাত্র দাস দাসী এবং আশেপাশের যেসব প্রহরীরা ছিল তারাই জেগে আছে এবং তারা আমাকে খাবার ঘরে নিয়ে গেল। আমি সেখানে গেলাম। আমি জিজ্ঞেস করলাম মহারাজ কোথায়, এবং ওই দুজনের নাম বললাম যে আমার বন্ধু জিন দুজনের। ওরা বললো কিছু ওরা তো ঘুমাচ্ছে, ওরা উঠবে সন্ধ্যার দিকে, তখন উঠে দেখা করবে আপনার সাথে। আপনাকে বলেছে আপনি ঘুম থেকে উঠলে খাবার দাবার যেন দিই এবং গোসল করার জন্য যেন আপনাকে দেখিয়ে দিই। তারপর আমাকে গোসল করার জায়গা দেখিয়ে দিল। আমি গোসল করে বের হয়ে খাবার টেবিলে বসলাম এবং এখানে মানুষের খাওয়ার মতো খাবার কোত্থেকে আসলো আমি সেটা ভাবতে লাগলাম। কারণ আমি একটা বইতে পড়েছিলাম যে মানুষ যা খায় জিনে তা খায় না। আমাকে যেসব খাবার খেতে দেওয়া হয়েছে সেসব খাবার আমার কাছে খুবই সুস্বাদু লাগলো। কারণ হচ্ছে খাসির রেজালা, অনেক ধরনের মিষ্টি, বিশেষ করে জিলাপি, ছানার জিলাপি, পোলাও, রোস্ট, রেজালা আরও অনেক ধরনের খাবার আমাকে খেতে দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হাঁটাহাঁটি করলাম এবং কিছুক্ষণের মধ্যে বিকাল হয়ে গেল। কারণ অনেকটা সময় পার করে ফেলেছি মহলার ভিতরে ঘোরাঘুরি করতে করতে। সন্ধ্যার দিকে আসমানে ভরা জ্যোৎস্না উঠল। আজকে ভরা পূর্ণিমা এবং সন্ধ্যার পরে আমি গেলাম ছাদে একটু হাঁটতে। কারণ সারাদিন ঘরের ভেতরে তো আর ভালো লাগে না, খুবই অদ্ভুত এবং অস্থির লাগছিল। আমি ছাদে গেলাম হাঁটাহাঁটি করার জন্য। হাঁটাহাঁটি করার এক পর্যায়ে আমি লক্ষ্য করলাম কিছু একটা ডানা ঝাপটাতে ঝাপটাতে আমার ছাদের উপর পড়লো। আমার ছাদ তো না, ওই বিল্ডিংয়ের ছাদের উপর। ওই বিল্ডিংয়ের ছাদ থেকে চারপাশটা দেখতে এত চমৎকার লাগে, শুধু ঘন জঙ্গল এবং আসমানে ভরা জ্যোৎস্না, কিন্তু আসমানে কোনো মেঘ নেই। আমি দেখে অবাক হচ্ছি, কারণ এটা আমি কোন জায়গায় এসে পড়েছি সেটা আমার কাছে সম্পূর্ণ অজানা এবং অজানা একটা শহর। আমি ভাবতে লাগলাম আমার বাবা মা আবার আমাকে খুঁজে বেড়াচ্ছে না তো। আমি পেছনের দিকে ঘুরতেই খুবই অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম। পাখির মতো কিছু একটা ডানা ঝাপটাতে ঝাপটাতে আমার ওই যে ছাদের উপর পড়লো এবং আমি পেছনে ঘুরতেই তার দৃষ্টিতে আমার দৃষ্টি পড়ল। একে তো ভরা জ্যোৎস্না, আসমানে উঠেছে থালার মতো জ্যোৎস্না, থালার মতো চাঁদ, এবং সেই চাঁদের উপর সামনে যেন একটা অপ্সরাকে আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে জীবনে পরীর কথা কিন্তু অনেক শুনেছি, পরী যে হয় সেসব বিষয়ে অনেক ভেবেছি, পরীর মতো সুন্দর অনেক কিছুর সাথে তুলনা করেছি, কিন্তু আসলে যে সামনাসামনি কোনোদিন পরী দেখতে পাবো সেটা আমি কখনো কল্পনা করিনি। এবং আমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেটা একটা পরী, এবং এরকম হুর সম্ভবত আমাদেরকে জান্নাতে দেওয়া হবে। আমি তার দিকে দেখে বিশ্বাস করেন চোখ ফেরাতে পারছিলাম না। সে কিছুক্ষণ পরে আমার সামনে এগিয়ে আসলো এবং আমাকে তাদের ভাষায় কিছু একটা বলছিল। আমি তাকে বললাম কি যে আমি আপনার কথা বুঝতে পারছি না। এরপর সে বাংলা ভাষায় কথা বলতে শুরু করলো। আমার এতটুকু ধারণা হয়ে গেল যে এখানকার জিনেরা নকল করতে পারে এবং তারা নিশ্চয়ই বাংলা ভাষা জানে এবং অনেক ভাষা জানে, এবং আমি কোন ভাষায় কথা বলি সেটা তারা আগে কনফার্ম না হয়ে তাদের দেশের ভাষায় কথা বলা শুরু করে। যখন জানতে পারে যে আমি বাংলা ভাষায় কথা বলি তখন তারা আমার সাথে বাংলায় কথা বলা শুরু করে। আমার এতটুকুই মনে হয়েছে। এবং সে আমাকে তখন বলল, আপনিই তাহলে সেই লোক যে আমার ভাইদের প্রাণ বাঁচিয়েছে? আমি বললাম কি যে জি। আপনি কে এবং আপনি এখানে? তখন সে বলল কি যে এটা আমাদের বাড়ি, আমি থাকবো না তো কে থাকবে, আপনি থাকবেন? তাই বলে শক্ত মুখ করে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি অনেকটা হকচকিয়ে গেলাম এবং ভয় পেলাম কিছুটা, কারণ সে যেভাবে বলেছে না জানি কখন কি করে ফেলে। এবং সে কিছুক্ষণ পরে হেসে দিল। তার হাসিটা এত চমৎকার, আমি খানিকক্ষণের জন্য ভয় পেয়ে আবার নিজেই হেসে দিলাম। তারপর সে বলল কি যে ভয় পেয়েছেন? আমি বললাম খানিকটা পেয়েছি। আপনারা জিন পড়ি, আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারেন, সেহেতু ভয় পাওয়াটা স্বাভাবিক। তখন সেই মেয়েটা উচ্চ কণ্ঠে বলে উঠল, আপনি এখান থেকে দ্রুত বিদায় হন, আপনাকে দেখে আমার বিরক্ত লাগছে। আমাদের অঞ্চলে যে একটা মানুষ আসবে সেটা কখনো কল্পনা করিনি। নেহাত আপনি আমার ভাইদের জীবন বাঁচিয়েছেন, না হলে আপনাকে এখানে সহ্য করতাম না। বাবার নিষেধ আছে, তবে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন। এটা বলে সে ওইখান থেকে উড়াল দিয়ে চলে গেল। এই মেয়েটা আমার সাথে এরকমভাবে আচরণ করলো কিসের জন্য আমি জানি না, তবে সম্ভবত তার মানুষ ভালো লাগে না এবং মানুষকে দেখে সে ক্ষেপে গিয়েছে। তার আচরণ যেন কেমন, যেমন সুন্দর তেমন অহংকারীও। তবে একটা জিনিস জানতে পারলাম যে পরীরা নাকি আসলে সুন্দরী হয় এবং তাদের রূপ যৌবন সবকিছু দেখে যে কোনো মানুষ ফিট খেয়ে যাবে। জিনেরা ফিট খাবে না, কারণ জিনেরা এসব দেখে অভ্যস্ত। মানুষেরা বরঞ্চ কোনো পরীকে যদি একবার দেখে ফেলে তাহলে সে কোনোদিন তার থেকে চোখ ফেরাতে পারে না এবং
তার প্রতি ভালোবাসা অনুভব করে, তার প্রেমে পড়ে যায়। এটাই একজন বলল আমাকে। আমি বললাম কি যে এটা কি সত্যি? সে বলল কি যে হ্যাঁ, আমি যে রাজকন্যার সাথে দেখা করেছি বা রাজকন্যা যে আমার সামনাসামনি এসেছিল সেটা আমি তাকে বললাম না, তবে তার কথা অনেকটা সত্য। পরের চোখে চোখ পড়তে এবং তার হাসি দেখতেই আমার এত বেশি আনন্দিত অনুভব হয়েছিল এবং এত বেশি সুখী অনুভব হয়েছিল যেন প্রথম পলকেই তাকে ভালোবেসে ফেলেছি, এরকম একটা অনুভূতি জাগ্রত হয়েছিল। তবে সেটা সত্য কিনা সেটা জানি না, এটা আমি আমার মনের ধারণা। তবে আমার মনে হয় না যে এত দ্রুত কারো প্রেমে পড়া যায়। মেয়েটা আমাকে যেভাবে বকাঝকা এবং শাসন করে গেল তাদের রাজ্যে এসেছি বলে সে খুশি নয়, সেটাই বোঝা গেল। প্রেম তো দূরের কথা, এসব জিনিস মাথা থেকে ঝেড়ে ফেললাম। তবে মেয়েটা এরকমভাবে আচরণ করলো কিসের জন্য আমি জানি না। কিছুক্ষণ পরে ওই দুজন বন্ধু আমার রুমে আসলো এবং এসে বলল, কি ব্যাপার, তোমার ঘুম ভেঙেছে তাহলে? আমি বললাম কি যে ঘুম তো ভেঙেছে দুপুরবেলা, তোমরাই না এখন পর্যন্ত ঘুমাচ্ছ। তখন ওইখান থেকে একজন বন্ধু বলে উঠল, চিন্তা করো না, আজকে রাত্রেবেলা তোমাকে আমরা ঘুরতে নিয়ে যাব। তখন সেখান থেকে একজন বলল, তোমার কাছে কি আমার বোন গিয়েছিল দেখা করতে? তখন আমি বললাম কি যে হ্যাঁ, একজন এসেছিল, একটা সুন্দরী মেয়ে, এবং সে আমাকে নানান কথা বলছিল, এমনকি হুমকি ধমকিও দিয়ে গিয়েছে। তখন ওরা আমার কাছে ক্ষমা চাইলো, বলল ওর কথায় কিছু মাথায় নিও না, ও হচ্ছে নাদান, সম্পূর্ণ বোকা, প্রচণ্ড অহংকারী, যা পছন্দ না তার বিরুদ্ধে। যেমন তোমাকে এখানে নিয়ে এসেছি সেটা ওর সহ্য হয়নি, ও যখনই শুনতে পেয়েছে তখনই মায়ের সাথে খুবই বাজে আচরণ করেছে এবং আমাদের সাথেও করেছে। তবে তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি বললাম কি যে সুন্দরী মেয়েদের কথায় কোনো কিছু মনে করতে হয় না, সুন্দরী মেয়ের একটু অহংকারী হবে সেটাই স্বাভাবিক। তখন ওরা বলছো তুমি তো ভুল করছো, সে তো মেয়ে নয়, সে হচ্ছে পরী, আমাদের দেশে তাকে পরী বলা হয়। আমি বললাম সে যাই হোক, মেয়ে জাতি তো, মায়ের জাতি তো, ওদের মাধ্যমেই তো তোমরা এসেছো তাই না, সো মায়ের জাতি সবাই একই হয়। তখন ওরা দুজন হো হো করে হেসে দিল এবং বলল কি যে ওর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, ওকে তোমার কাছে আবার নিয়ে আসবো। তখন আমি বললাম থাক, ওকে আনতে হবে না, ওকে কি আনবা আমাকে বকা খাওয়ানোর জন্য? এরপর ওরা হো হো করে হেসে দিল। তারপর আমাকে বলল, তুমি তৈরি হয়ে নাও, আমরা আজকে একটু বের হব। আমি বললাম কোথায় যাব? তখন ওরা বলল কি যে আজকে আমরা পুরো পরিবার মিলে একটা জায়গায় ঘুরতে যাব, তুমি কেউ সাথে নেওয়ার জন্য আব্বা হুজুর বলেছেন, সেহেতু তুমি গুছিয়ে নাও। আমি বললাম গোছানোর কিছু নেই, আপনারা যে একটা পোশাক পরিয়ে দিয়েছেন, এত চমৎকার পোশাক পরার পরে আর নতুন করে গোছানোর কি আছে? তারপর বলো কি যে ও তাহলে চলো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? আর তো কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, তোমার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর আমরা এমন একটা বাহনে উঠলাম যে বাহন দেখে রীতিমতো আমি অবাক। এখানে যেরকম একটা উড়ন্ত বাহন থাকতে পারে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমি এবং আমার দুই বন্ধু একটা বাহনে উঠতে গেলাম। ওরা দুজন সামনের সিটে বসলো এবং আমাকে পেছনের সিটে বসতে দেওয়া হলো। আমি যখন পেছনের সিটে বসতে গেলাম আমি তো রীতিমতো অবাক। এই আর কেউ না, সেই মেয়েটা এখানে বসে আছে, পরী মেয়েটা। এবং সে আমাকে দেখে অনেকখানি অবাক হলো এবং বলল, আপনি এখানে কি করছেন? আপনি যান সামনে গিয়ে বসেন। আমি বললাম সামনে তো জায়গা নেই, সামনের গাড়িতে তোমার বাবা এবং তোমার মা বসেছে এবং সামনের দুই সিটে তো তোমার ভাইরা বসেছে, আর আমি কোথায় বসবো তাহলে? তখন মেয়েটা বললো কি যে কোথায় বসবেন আমি কিভাবে জানবো? এবং তখন ওই ভাই দুটো বললো কি যে মানে বন্ধু দুটো, আরে বসতে দে, এরকম করিস কিসের জন্য? ওকে তোকে খেয়ে ফেলতেছে নাকি? মেয়েটার চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে সে আমাকে পাশে বসতে দিল। তাকে রাগ করলেও অনেক বেশি ভালো লাগে, মেয়েটা এত বেশি রাগ করে কিসের জন্য জানি না। আসলে তো আমি মেয়ে বলছি ভুল বলছি, সে মেয়ে নয়, সে একটা পরী। আমি তার দিকে তাকিয়ে আছি, মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছি। সে আমাকে বলছে, খবরদার আমার কাছে ঘেঁষার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু একদম ধাক্কা মেরে নিচে ফেলে দেব। একটা মানুষকে আমাদের বরাবরই নিয়ে বসিয়েছে, কত বড় সাহস! এটা বলার পরে সে চুপচাপ করে বসে থাকলো এবং আমিও অন্যদিকে তাকিয়ে থাকলাম। তার এসব আচরণ দেখে আমার ভালোই লাগছিল। যাত্রাপথে তার সাথে কোনো কথা বললাম না এবং সেও কোনো কথা বলছিল না, সে অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে আমরা একটা জায়গায় এসে থামলাম, খুবই ঘন একটা জঙ্গলের মতো জায়গা, এবং এই জায়গার আশেপাশে বড় একটা ইমারত, সেটা একদম জঙ্গলের বিচোবিচ, মানে একদম মাঝখানে। এবং এখানে নাকি ওরা মাঝে মধ্যে ঘুরতে আসে, এটা ওদের জঙ্গলের বাগান বাড়ি, এবং এখানে মাঝে মধ্যে পিকনিক করতে আসে। বাড়ির আশেপাশের গাছগুলো খুবই অদ্ভুত। এখানের গাছগুলো কোনো গাছের কাণ্ড লাল, কোনো গাছের পাতা সবুজ, কোনো গাছের পাতা একদম গাঢ় টকটকে লাল, কোনো গাছের পাতার শেপ অন্যরকম। আবার এমন এমন সব গাছ আছে যেগুলো কিনা রাত্রে লাইটের মতো চলে। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। আমি সেখানে নামলাম। মেয়েটা গাড়ি থেকে নামার সময় পড়ে যেতে যাচ্ছিল, আমি তার হাতটা সাথে সাথে ধরে বসলাম
এবং সে আমার দিকে তখন চুপচাপ তাকিয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই সে একটা বড় বিপদের হাত থেকে বাঁচল, কারণ পড়ে গেলে নিশ্চয়ই তার হাত পা ভেঙে যেত। আমি যখন তার হাতটা ধরলাম, সেকেন্ডের মধ্যে যেন আমার আত্মাটা আমার দেহ থেকে বের হয়ে গিয়েছিল, কারণ তার হাত এত বেশি নরম এবং এত বেশি সফট, এবং তার পাশে বসে যে এতক্ষণ এসেছি আমি সবকিছু দিব্যি ভুলে গেলাম। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে আমার হাতটা জোরে ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল এবং বলল কি যে, আপনাকে কে ধরতে বলেছে? আমি পড়ে গেলে যেতাম। তারপর সে রাগ করে ঘরের ভেতরে চলে গেল। আমি মনে মনে বললাম, সুন্দরী মেয়েদের রাগও ভালো লাগে। আমাদের গাড়িটা যেখানে নামলো সে এক বিরাট আলিশান জায়গা, জঙ্গলের একদম মাঝখানে। আমার জিন বন্ধু সামনের সিটে বসেছে, আমি এবং পরীটা পেছনে বসে আছি। অদ্ভুত দেখতে এই বাহনটা সেখানে নামলো। আমি পরীটার হাত ধরে নিচে নামাতে গেলাম। তার হাত যখন ধরেছি সে ভীষণ রাগ করলো এবং আমাকে বলল, তোমাকে আমার হাত ধরতে কে বলেছে? মানুষের বাচ্চা, যাও এখান থেকে। এটা বলার পর আমি একটু রাগ করলাম না এবং তার হাত ছেড়ে দিলাম। সে দেমাগ দেখিয়ে মহলের ভেতরে চলে গেল। জিনের এই দেশটা খুবই অদ্ভুত। এখানে আসার পর থেকেই কারোর দেমাগ দেখছি, অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছি, বড় বড় ইমারত দেখছি এবং শুধু জঙ্গল দেখছি। একটু আগে যে জায়গা পেরিয়ে আসলাম একদম ঘন মেঘের মধ্যে দিয়ে, সামনে কিছুই দেখা যায় না, কিন্তু আমি তো মেঘ দেখিনি। আমি শুধুমাত্র তাকিয়েছিলাম পরীটার দিকে। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? ধারাবাহিক এই গল্পের প্রথম দুটি এপিসোড আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেই দুটি এপিসোড যদি আপনারা না দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলের ভিতরে গিয়ে প্রথম দুটো এপিসোড দেখে আসুন। তাহলে চলুন বেশি কথা না বলে তৃতীয় এপিসোডে চলে যাওয়া যাক। আমাকে যে রুমটায় থাকতে দেওয়া হয়েছে সেই রুম থেকে পুরো জঙ্গল দেখা যায় এবং খুবই উঁচু ইমারত, এবং এইখান থেকে জঙ্গলের প্রতিটা কোণা কোণা দেখা যায়। এখন বিকাল হয়ে এসেছে এবং কিছুক্ষণ বাদেই এরা সবাই জেগে উঠবে। আসার পর থেকেই সবাই কেন জানি ঘুমাচ্ছে এবং আমি জেগে আছি, কারণ এইখানে সবাই দিনের বেলা ঘুমায় আর রাত্রেবেলা জেগে থাকে। এদের নিয়মই নাকি এটা। আমিও ঘুমিয়েছিলাম, ঘুম আগে আগে ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে যেটা দেখতে পেলাম, এত সুন্দর অপরূপ দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। হঠাৎ করে লক্ষ্য করলাম দূরে আসমান থেকে কিছু একটা মহলের দিকে ভেসে আসছে। আমি চোখ ভালো মতো কচলে ওইটার দিকে তাকালাম। দেখলাম এটা আর কেউ নয়, এটা হচ্ছে পরি মেয়েটা, মানে হচ্ছে আমার জিন বন্ধুর বোন। আমি যখন তাকিয়ে আছি কিছুক্ষণ বাদে দেখলাম সে ওইখান থেকে নিচে পড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে নিচে পড়ছে না, একদম হুট করেই নিচে পড়ে যাচ্ছে। সম্ভবত কিছু একটা হয়েছে। আমি সাথে সাথে দৌড়ে গেলাম। মহল থেকে বেরিয়ে যেদিক দিয়ে পড়ে যাচ্ছে ঠিক সেই বরাবর দৌড় দিলাম এবং দৌড় দিয়ে সামনে যখন এগোলাম কিছুই দেখতে পেলাম না, কারণ ঘন জঙ্গল। এরকম জঙ্গল এর আগে আমি কখনো দেখিনি। অ্যামাজন ফরেস্ট হবে কিনা কে জানে, এত কোনো ঘন জঙ্গল হতে পারে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেলাম না। এদিকে সূর্যের আলো নিভে আসছে, কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে। আর এমনিতেই জঙ্গল, মাটিতে কোনো আলোই পড়ছে না, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। কিছু দূরে আমি যখন মহলের দিকে ফিরে আসতে যাব তখন দেখলাম একটা সাদা আলোর মতো চকচক করছে এবং দূর থেকে ব্লিং করছে। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, খুব দ্রুত গতিতে এগিয়ে গেলাম। দেখলাম পরি মেয়েটা সেখানে পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে। সম্ভবত কিছু একটার সাথে আঘাত পেয়েছে এবং আঘাত পেয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি সাথে সাথে সেখানে গেলাম, গিয়ে তাকে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই উঠছিল না। তাকে অনেকভাবে ডাকার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবেই উঠল না। এখন যে প্রাসাদে গিয়ে আমি কাউকে ডেকে নিয়ে আসবো সেটাও করতে পারছিলাম না, কারণ অন্ধকার হয়ে গিয়েছে আর আমি কোন পথে এসেছি সেটাও আমি জানি না। কারণ হচ্ছে এমনিতেই ঘন জঙ্গল, কোন দিক দিয়ে আসা এত বড় জঙ্গল, জঙ্গলের ভিতরে মানুষ গেলে এমনিতেই হারিয়ে যায়। এখানে আমিও হারিয়ে গিয়েছি এবং ও নিজেও চোখ খুলছে না। সব মিলিয়ে আমার কেমন জানি ভয় লাগতে শুরু করলো। আশপাশ দিয়ে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ারের শব্দ শোনা যাচ্ছে। আমি পাশেই একটা নদী দেখতে পেলাম, ছোট্ট একটা খালের মতো নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে। অনেক দূর হেঁটে তারপরে সেই নদী থেকে একটু পানি নিয়ে আসলাম এবং পানি নিয়ে মেয়েটার চোখে মুখে ছিটানোর সাথে সাথেই সে উঠে বসলো এবং বলল, আমি এখানে কেন আর তুই এখানে কি করছিস? সে যে আমার উপর রেগে আছে সেটা আমি বুঝতে পেরেছি। তখন আমি বললাম কি যে, আমি প্রাসাদের থেকে দেখলাম তুমি নিচে পড়ে যাচ্ছ, কি হয়েছে, এরকমভাবে পড়ে গেলে কেন? সে যখন উঠতে যাবে তখনই জোরে শব্দ করে উঠল। সে যে উঁচু থেকে নিচে পড়েছে তাতে তার ডানাতে আঘাত পেয়েছে এবং হাতেও অনেকখানি আঘাত পেয়েছে। এই অবস্থায় সে এখান থেকে হেঁটে যেতে পারবে না বা উড়েও যেতে পারবে না। আর এখান থেকে মহল অনেকটা দূরে, সেহেতু এখান থেকে যদি যেতে যাই তাহলে কাল সকালের জন্য অপেক্ষা করতে হবে।
সে আমার উপর ভীষণ রাগ করে আছে এবং আমাকে বলছে, তুই এখানে কেন এসেছিস? আমি এখানে একাই থাকতাম। তার সাথে কি হয়েছে সে আমাকে বলল না, আর কেনই বা সে বাইরে গিয়েছিল তাও বলছিল না, কারণ সে আমাকে পছন্দই করে না, আমি একটা মানুষ সেই জন্য। আমরা রাত্রি ওইখানেই কাটালাম। ভাবলাম এখান থেকে তার কোথাও যাওয়া যাবে না। ওই সময়ের মধ্যে ডালপালা দিয়ে ছোট্ট একটা ছাউনির মতো বানালাম। আমার কাছে একটা গ্যাস লাইট ছিল, যেটা আমি বাড়ি থেকে সবসময় কাছে থাকতো আমার, এবং এটা আমার পকেটে ছিল বলেই এখনও আছে। আমি গ্যাস লাইটটা দিয়ে সেখানে আগুন ধরালাম এবং আগুনের আলোতে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো তৈরি করে ফেললাম। তারপর সেইখানে ওকে বললাম কি যে ভেতরে এসে থাকো, বাহিরে অনেক ঠান্ডা পড়বে। তখন ও বলল কি যেটা আমাদের এলাকা, তোমার এত ভাবতে হবে না। তাই বলে সে রাগ করে ওইখানেই বসে থাকলো। আমি ঘরের ভেতরে বসে আছি। ঘরটা অতটা ভালো না হলেও তবে মানানসই, রাত কাটানোর মতো। কিছুক্ষণ বাদে দেখলাম ঘরের ভেতরে মেয়েটা চলে এসেছে, মানে পরীটা। সে এসে বলল, তোমার এখানে কি থাকা যাবে একটু? আমি বললাম কি যে আমি তো আগেই বলেছি বাইরে শীত পড়বে, তাছাড়া অনেক জন্তু জানোয়ার আছে, হোক তোমাদের এলাকা বা আমাদের এলাকা, এটা তো জঙ্গলই, তাই না? তোমরা তো পৃথিবীর বাইরে থাকো না, পৃথিবী সম্পর্কে তো একটু হলেও জ্ঞান আমার আছে। তারপর ও ভেতরে আসলো। ভেতরে এসে আমি কাঠ দিয়ে ছোট্ট একটা টুল বানিয়েছি। সে টুলের ওখানে বসলো। এমন টুল না যে একবার ডেকোরেট করা, একটা কাঠের গুঁড়ি আর কি, কুড়িয়ে পেয়েছি, তাই নিয়ে এখানে বসে আছি। ও এখানে এসে বসলো। বসার পরে সে আমার সাথে আবার খারাপ ব্যবহার করা শুরু করলো। বললো কিছু তোর জন্য এটা হয়েছে, তুই এখানে কেন আসছিস? আমি বললাম, যা, আমার কি দোষ? বরঞ্চ তোমার জন্য এখানে আমি এসে ফেসে গিয়েছি। তোমার পেছন পেছন যদি না আসতাম তাহলে তো আমি মহলে এখন আরামে খাওয়া দাওয়া করতাম আর ঘুমাতাম। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তারপর ওকে বললাম কি যে তুমি মহলে কোনো সংকেত পাঠাতে পারবে না, তোমাদের এরকম কোনো ক্ষমতা নেই। তখন ওরা বললো কি যে ওইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, মহল এখান থেকে খুব বেশি দূরে না, আর আমাদেরকে খোঁজাখুঁজি করার জন্য ওরা নিশ্চয়ই বের হবে, সেহেতু এইসব বিষয় নিয়ে চিন্তা করো না। তখন আমি বললাম কি যে আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, এখন কিছু খেতে হবে। কিন্তু ক্ষুধা লাগলেও কিছু করার নেই, কারণ এই ঘন জঙ্গলে প্রাণ বাঁচানোটাই দায়। প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে। তারপর আমি বললাম কি যে এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালবেলা বাড়ি ফেরা যাবে, তখন কিছু খেয়ে নিও। আমারও ক্ষুধা লেগেছে, অবশ্য ক্ষুধা নিয়ে ঘুমানো যাবে কিনা জানি না। এটা বলে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে আমার চোখ লেগে আসলো এবং আমি ঘুমিয়ে পড়েছি, এবং মেয়েটা সেখানেই তখনও বসে আছে। আমি এখানে ছোট্ট একটা শোবার জায়গাও বানিয়েছি, যদিও শোয়া যায় না, কখন কোন সাপ পোক উঠে আসে। তবুও ঘুম পেয়েছে, অনেক ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়লাম। ঘন এই জঙ্গলের রাত্রি কিভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না। একদম কাক ভরে পাখির কিচিরমিচিরে আমার ঘুম ভাঙলো, এবং ঘুম ভেঙে যে জিনিসটি দেখতে পেলাম সেটা আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি দেখলাম মেয়েটা আমার সাথে লেগে শুয়ে আছে এবং তার ডানা দিয়ে আমার শরীর ঢাকা। আমি এবার বুঝতে পারলাম যে কেন আমার শীত লাগেনি। পরীটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, কিন্তু কেন করলো সে তো আমাকে পছন্দ করে না। এরপর আমি যখন ঘুম থেকে উঠলাম তারা তখন চোখ খুলল এবং সে ভূত দেখার মতো চমকে গেল, যদিও সে নিজেই একটা ভূত, কারণ পরীরা ভূতের থেকে কম কি। এরপর সে উঠে বসলো এবং বলল কি যে দুঃখিত, কালকে রাত্রে অনেক বেশি শীত লাগছিল, যার কারণে তোমার কাছে এসে শুয়েছি। এবং সে খানিকটা লজ্জা পেল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বললাম, এখন আমাদের মহলের দিকে ফেরা উচিত, কিন্তু যে পরিমাণ ক্ষুধা লেগেছে এই পরিমাণ ক্ষুধা নিয়ে পানি পান না করে মহলের দিকে ফেরা যাবে না। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এভাবেই আগাতে হবে। ওকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। খানিকটা দূরের পথ, এবং কিছু দূর যাওয়ার পরে আমরা জায়গাটা পেয়ে গেলাম, কারণ দূর থেকেই মহলের যে ইমারত আছে বা মিনার আছে সেগুলো দেখা যাচ্ছিল। এবং ওকে বললাম কি যে আমরা চলে এসেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, কিছু দূর যাবার পরে ও বসে পড়লো, বললো আমি আর হাঁটতে পারছি না, আমার এখান থেকে খুব ব্যথা করছে। তখন আর কি করা, ওকে এখন আমার কাঁধে নিয়ে যেতে হবে। তারপর ওকে আমি কোলে তুলে নিলাম। ও কিছু বলল না, কারণ হয়তো সুবিধা পাচ্ছে সেজন্য কিছু বলেনি। এরপর অনেকটা কষ্ট করে মহলের কাছাকাছি পৌঁছে গেলাম, এবং যখন গেলাম তখন আমার জিন দুই বন্ধু আমাকে দেখতে পেল, এবং তারা সাথে সাথেই নিচে নেমে আসলো। বলল কি হয়েছে এবং আমরা কোথায় ছিলাম, এবং গতকালকের ঘটনা আমি খুলে বললাম। তারপর ওরা কি কি ভাষায় যেন কি একটা বলাবলি করলো, এবং ওর বোনকে প্রচণ্ড পরিমাণ বকা দিল। তারপর ওর বোনের চোখ যেন একদম ছলছল করছিল পানিতে। তারপর আমি তাকে বললাম কিছু হয়নি, আর তোমরা এরকম করছো কিসের জন্য? উনি ব্যথা পেয়েছেন, দেখো ওনার এইখানে নাড়াতে পারছেন না। তারপর ওনাকে মহলের মধ্যে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হলো। আমি ঘরের ভিতরে গিয়ে আমার যেহেতু প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল, আমি আগে খেতে বসলাম, এবং খাওয়া দাওয়া শেষ করে আমি আবার নিজের রুমে গেলাম। তবে রাত্রের কথা আমার ভীষণ মনে পড়ছিল। যদি আরও 2-3 রাত এরকমভাবে থাকা যেত তাহলে হয়তো ভালোই হতো, কারণ ওর শরীরটা এত বেশি নরম
এবং ও যখন আমার কাছে শুয়েছিল তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। কেন রাত্রেবেলা টের পেলাম না, আমি এটাই ভাবতে লাগলাম। কারণ এত সুন্দর রোমান্টিক অনুভূতি আমি আমার জীবনে কোনোদিন পাইনি। কোনো মেয়ে মানুষের কাছে যত দূরের কথা, কোনোদিন স্পর্শই করিনি। তবে এরকম অনুভূতি আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি শুয়ে শুয়ে এসবই ভাবছিলাম। কিছুক্ষণ বাদে আমার ওই দুই বন্ধু ঘরের ভিতরে প্রবেশ করলো এবং বলল কি যে কালকে রাত্রে কি হয়েছিল। আমি বললাম কি যে আমি যখন সন্ধ্যার দিকে মানে বিকালের দিকে ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকালাম, দেখতে পেলাম ও এখান দিকে আসছে, উড়ে উড়ে আসছে, এবং আমি ভাবলাম হয়তো বাইরে ঘুরতে গিয়েছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম কিছু একটার সাথে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে গিয়েছে। তখন ওই জিন বন্ধু আমাকে বলল কি যে এই আশেপাশে আমাদের শত্রুর অভাব নেই, কারণ হচ্ছে আমাদের পাশের যে রাজ্য আছে ওরা আমাদেরকে ক্ষতি করতে চায়, সেহেতু ওরাই নিশ্চয়ই আক্রমণ করেছিল। আর এইটাই আমাদের কোনো হস্তক্ষেপ নেই, সেহেতু ওকে আমরা বাইরে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু কেন গিয়েছিল কে জানে। তবে তুমি দেখে ফেলেছো বলে কোনো ক্ষতি করতে পারেনি, তোমাকে ধন্যবাদ। আমি বললাম কিছু ধন্যবাদ দিয়ে লাভ নেই, ওই যে বললা না দেখেছি বলে করেছি, না দেখলে তার করতাম না, সেহেতু এতে তো আমার কোনো হাত নেই। তবে আমার মনে হচ্ছে যে তোমাকেও কি তাহলে ওরা হামলা করেছিল? তখন ও বলল কি যে হ্যাঁ, আমাদের দুজনকেও ওরা হামলা করেছিল এবং সেদিনও তুমি আমাদেরকে বাঁচিয়েছ। তার মানে তুমি আমাদের তিনজনেরই প্রাণ বাঁচিয়েছ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। কিছুক্ষণ বাদে আমার রুমের ভিতরে রাজামশাই প্রবেশ করলেন, মানে হচ্ছে জিনের সর্দার, এবং সে বললেন তুমি আবারও আমাদের কাছে ঋণ করে দিয়েছ, কারণ হচ্ছে তুমি আমাদের কন্যার প্রাণ বাঁচিয়েছ। বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে কি করলে তুমি খুশি হবে বলো? আমি বললাম কি যে আপনারা অলরেডি আমার জন্য অনেক কিছু করে ফেলেছেন, এর থেকে বেশি কিছু করলে হয়তো বদহজম হয়ে যাবে। তাই বলে আমি হেসে দিলাম এবং তারা আমাকে আরো সুন্দরভাবে আপ্যায়ন করতে শুরু করলো। এরকমভাবে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। ও সুস্থ হলো। মাঝখানে আমাকে যেতে বলেছিল। আমি হয়তো ভেবেছিলাম বকাঝকা দিবে বা সবসময় যেরকম খারাপ আচরণ করে সেরকমই করবে। সপ্তাহখানিক পরে ও নিজেই আমার রুমে আসলো দাসদাসী সহকারে। আমি তখন বসেছিলাম খালি গায়ে। আমি হকচকিয়ে গেলাম এবং সাথে সাথেই জামা কাপড় পরে নিলাম। তখন সে রুমের ভিতরে আসার পরে আমি ভাবলাম সে আমাকে অনেক বকাঝকা করবে, কারণ তার কাজই তো বকাঝকা করা। এবং সে যখন রুমের মধ্যে আসলো, সে প্রথমবারের মতো মিষ্ট স্বরে আমার সাথে কথা বলতে লাগলো এবং বলল তোমাকে ধন্যবাদ। এতদিন পরে ওনার মুখ থেকে তুমি শুনে ভালোই লাগছে, কারণ তুই তো কারি ছাড়া তো কথাই বলে না। এরপরে যখন সে আমার কাছে এসে ধন্যবাদ দিল, আমি বললাম কি সে ধন্যবাদের কি ব্যাপার, এসব কোনো বিষয় না, আমি দেখেছিলাম বলেই তো বাঁচাতে পেরেছি, না হলে তার পারতাম না। আর তাছাড়া আমি তো তাদের সাথে লড়াই করিনি। পরিমেয়টা তখন বলল কি যে না, তবুও আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, এই জন্য আমি দুঃখিত। এরপর আমাকে বলল কি যে আজকে আমার সাথে কি রাতের খাবার খাবে তুমি? তাহলে আমি খুশি হব। আমি বললাম এটা তো আমার পরম সৌভাগ্য। তারপর রাত হলো। এরপর আমরা দুজনে একসাথে বসে একই সাথে খাচ্ছিলাম। তবে তার খাবার দেখে আমার কিছুটা অস্বস্তি বোধ হতে লাগলো, কারণ সে যেসব খাবার খাচ্ছিল সেসব খাবার আমাদের খাবার যোগ্য না। কি কি খাচ্ছিল সেটা আমি বলবো না, কারণ বললে চাকরি থাকবে না। কিছুক্ষণ পরে আমাদের দুজনের খাওয়া শেষ হলো। আমি এবং ও দুজনে মিলে আমরা ছাদে গেলাম এবং ছাদে গিয়ে সেই একই রকমের একই জায়গা দেখা যায় কি যে আসমানে আমাদের দুজন একদম ভেসে যাচ্ছি। আমি তার সাথে কথা বলতে লাগলাম। আমার ভীষণ ভালো লাগছিল, কারণ এই প্রথম কোনো মেয়ে মানুষের সাথে, আর সেটাও যদি একটা হুর বা পরী হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি শুনেছি যে জান্নাতে আল্লাহ তাআলা 70টা হুর দিবেন আমাদেরকে। এরকম হুর নাকি? যদি এরকম হয় তাহলে তো মজা হবে, কারণ একজনের সাথে কথা বলে যদি এত আনন্দ লাগে, তাহলে 70 জনের সাথে কথা বলে কত আনন্দ লাগবে। তবে সেদিনকে রাত্রের কথা ভেবে আমি নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। এরপরে মেয়েটা আমাকে বলল কি যে তোমাকে আবার ধন্যবাদ। আমি বললাম কি যে এত ধন্যবাদ দিতে হবে না, আপনি আমার সাথে ভালোভাবে কথা বলছেন, এই জন্যই আমি অনেক খুশি, ধন্যবাদ তো পরের কথা। তখন সে আবার বলল আমি খুবই সরি, কারণ হচ্ছে আসলে আমি মানুষজন দেখতে পারি না, মানুষরা আমাদের অনেক ক্ষতি করেছে। তুমি দেখতে পাচ্ছ আমার মা কোথাও আছে আশেপাশে? কোথাও নেই। একটা মানুষ আমার মাকে মেরে ফেলেছিল, তারপর থেকে আমি মানুষকে দেখতে পারি না। আমি বললাম একটা মানুষ আমার মাকে মেরে ফেলেছিল কিভাবে? তখন ও বলল কিছু সে পরে বলা যাবে, সে অনেক বড় কথা, তুমি সব কথা বাদ দাও। আমি আর কিছু ঘাটাতে গেলাম না। তখন বুঝতে পারলাম যে মানুষের থেকে জঘন্য প্রাণী হয়তো এই মহাবিশ্বে আর নেই, কারণ মানুষ চাইলে সবকিছু করতে পারে। এই মেয়েটার মাকে মেরে তাকে একদম এদিন করে দিয়েছে। বিষয়টা আমার কাছে শুনে খারাপ লাগলো এবং বলল কি যে আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি। তখন সে বলল কি যে তুমি সরি হচ্ছ কিসের জন্য? তারপর আমরা দুজন গল্প করতে লাগলাম এবং গল্প করতে করতে কখন যে মধ্যরাত হয়ে গেল টের পেলাম না। তারপর শুতে গেলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছিল সবকিছু।
খুবই অদ্ভুত লাগছিল যে আমাকে এতদিন ঘৃণা করত সে যে আমাকে পছন্দ করা শুরু করেছে এবং আমাকে আমার সাথে কথা বলে, আমার সাথে ঘোরাফেরা করে। এসব বিষয় দেখে আমার ভালো লাগতে শুরু করলো। আমি এই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কাক ভোর, একদম সকাল। ওই সময় আমার ঘুম ভেঙে গেল। দেখলাম আমার রুমের মধ্যে ও দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমরা একটা জায়গায় যাব ঘুরতে। আমি বললাম কোথায় যাব? ও বলল কি যে তোমার এসব বিষয় নিয়ে ভাবতে হবে না, তুমি ওঠো। আমি বললাম এখন যেতে হবে না, এখন যাওয়া তোমার জন্য রিস্কি। সেদিনকে দিনের বেলা গিয়ে কি হয়েছিল তুমি দেখোনি? তখন ও বলল কিছু কিচ্ছু হবে না। আমি বললাম আমার কথা শোনো, আমি তোমার সাথে যাব না, তোমার জীবন আবার ঝুঁকিতে আমি ফেলতে পারবো না। এরপর আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার দিকে যাব, এখন তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো যাও, তুমি তো ঘুমাওনি মনে হয় দিনে, তাই না? ওদের রাতই দিন। ও বলল কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ ও আমার কথা শুনছিল, আমি যেটা বলছিলাম সেটা শুনছিল। এরপর সে চলে গেল। সন্ধ্যার দিকে ও আমাকে নিয়ে ঘুরতে গেল এবং আমাকে একটা অদ্ভুত দেখতে বাহনের উপর বসিয়ে দিল। বাহন তো না, অদ্ভুত এক প্রাণী, জীবন্ত প্রাণী, যে প্রাণী আকাশে উঠতে পারে এবং তার দুটো বড় বড় ডানা রয়েছে। এ কোন ধরনের প্রাণী? খচ্চরের মতো এবং দুম্বার মতো লম্বা। তার পিঠের উপর বসে আসমানে সওয়ার করা যায়। সে কিছুক্ষণ আমাকে আসমানে সওয়ার করালো। আমার সবকিছু দেখে এত চমৎকার লাগছিল যে আমি নিজেকে বলে বোঝাতে পারবো না যে আমি কোন ধরনের স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাবার পরে ও আমাকে বলল কি যে তুমি সওয়ার করবে, আসো তোমাকে চালানো শিখিয়ে দিই। আমি বললাম কি যে এর মধ্যে থেকে আমি চালাতে পারবো না, আর এটা আমি কোনোদিন চালাইনি। ও বললো কিছু এইসব বিষয় নিয়ে তোমার ভাবতে হবে না। কিছুক্ষণ বাদে একটা মেঘের উপর ল্যান্ড করলো। আসলে জিনিসটা মেঘ ছিল না, একটা পাহাড়ের চূড়া ছিল এবং সেখানে নামার পরে আমাকে সামনে বসিয়ে দিল এবং আমাকে সওয়ার ধরিয়ে দিল। আসমানে আমি উড়াল দিয়েছি। সামনে যতদূর পথ দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম মেঘের মধ্যে দিয়ে আগাচ্ছি। যদি সামনে হঠাৎ করে কোনো বিমান অথবা কোনো পাহাড় এসেও পড়ে তাও বোঝা যাবে না আসলে আমি কিসের সাথে টকরাচ্ছি। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বললাম কি যে আমি এখনই নামবো, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। মানে এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। সামনে একদম সুন্দর জ্যোৎস্না এবং মেঘের মধ্যে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তখন ওগুলোকে যত ভয় পেতে হবে না। ওর নাম রূব্য। রূব্য সবকিছু পারে। রূব্য থাকতে তোমার কোনো ভয় নেই, ও সবকিছু সামলে নেবে। আমি প্রায় আধা ঘন্টার মতো এরকম চালালাম এবং কিছুক্ষণ বাদে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যে জায়গাটা যেন স্বর্গ। আমার মনে হচ্ছে যে আমি জীবিত অবস্থায় জান্নাতে চলে এসেছি, কারণ আমার পেছনে হুর বসে আছে। সামনে জান্নাতের বাগানের মতো একটা বাগান এবং সেখানে শুধু ফুল আর ফুল, সবুজে শ্যামলে ভরা, যেমনটা সরিষার বাগানে গেলে হয়। সরিষার বাগানে গেলে যেরকমটা লাগে, কিন্তু এর সরিষা ফুল না। এত চমৎকার ফুল আমি আমার জন্মে কোনোদিন দেখিনি। রূব্য আমাদেরকে সেখানে নামিয়ে দিল। রূব্যর পিঠ থেকে নেমে ও আমার হাত ধরল। হাত ধরার পরে আমি যখন স্বর্গীয় একটা অনুভূতির মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিলাম, আমি যখন সামনের দিকে তাকালাম তখন ও আমাকে ওর দিকে ঘুরিয়ে নিল এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তাকিয়েছি ওর দিকে এক দৃষ্টিতে। এরপরে কি হবে সেটা আমার জানা নেই, তবে এতটুকু আমি জানি যে আমি একদম শেষ। আমার দেহের মধ্যে আর প্রাণটা নেই, কারণ এরকম ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে কেউ বেঁচে থাকতে পারে না। পরীটা আমাকে বলল আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পরে আমার আকেল গরম অবস্থা। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি হু হু করে মৃদু বাতাস বইছে, আসমানে ভরা জ্যোৎস্না এবং চারিপাশে ফুলগুলো দোল খাচ্ছে। এটা কি ফুল জানি না, তবে বিশাল সুবিস্তৃত পাহাড় জুড়ে এক ফুলের বাগান। যেদিকেই চোখ যায় শুধু ফুল আর ফুল এবং কিছু ফুলের মধ্যে আলো জ্বলছে। এরকম ফুল আমি আমার জীবনে কখনো দেখিনি। খুব চমৎকার ঘ্রাণ বের হচ্ছে, আর এর মধ্যে ওর শরীরের যে আলাদা এক রকমের ঘ্রাণ, পরিদের শরীরে অন্যরকম একটা ঘ্রাণ থাকে, খুবই মিষ্টি একটা ঘ্রাণ। সেটা যারা অনুভব করেছে বা একবার পেয়েছে তারা দ্বিতীয়বার আর কখনোই তাকে ছাড়তে চায়নি। পরিটার মুখে এই কথা শুনে আমি অনেকটা চমকে গেলাম এবং ও আমাকে বলতে লাগলো যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। শুরুতে আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি বা তোমাকে আমি পছন্দ করতাম না, কিন্তু তোমার সাথে ঘুরতে ঘুরতে একটু একটু করে কি করে যে তোমার প্রেমে পড়ে গিয়েছে আমি নিজেও জানি না। ওর মুখ থেকে যে এরকম কথা শুনতে পাবো সেটা আমি কখনো কল্পনা করিনি। কারণ প্রথম যেদিন আমি ওকে দেখেছিলাম ছাদের উপর আমাকে বকাঝকা করছিল এবং আমার দিকে এগিয়ে এসে আমাকে নানা কথা বলছিল, আমি শুধুমাত্র এক দৃষ্টিতে মোহে পড়ে তার দিকে তাকিয়েছিলাম। মানে এত সুন্দর কেউ হতে পারে, স্বর্গের অপ্সরার মতো লেগেছিল সেদিন আমার কাছে। এবং আমরা জানি যে মুসলমানরা মারা গেলে জান্নাতে গেলে এরকম হুর হয়তো দেওয়া হবে, 70টা হুর দেওয়া হবে,
কিন্তু পৃথিবীতে যদি আমি এই হুডটাকে পেয়ে যাই তাহলে আর কিছুই লাগবে না আমার। আমি এমনটাই ভাবতে লাগলাম। এতদিন ধরে সেটাই ভাবতাম, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে সেটা আমি কোনোদিন কল্পনা করিনি। আমি ভাবতে পারিনি যে পরীটা আমাকে প্রপোজ করবে এবং আমাকে ভালোবাসার অনুভূতি জানাবে। সে যেরকমভাবে আমার সাথে আচরণ করত, তাতে করে এত সুন্দর আচরণ করা, এরকম ভালোবাসার প্রপোজাল দেওয়া সহজ কথা নয়। আমি মেনে নিতে পারছিলাম না। আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। আমি নিজের হাতে চিমটি কাটলাম এবং তখন ও আমাকে বলল, কেন তুমি আমাকে ভালোবাসো না? বলো, তুমি আমাকে ভালোবাসো না? আমি তো কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। এবং তখন সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার হিম শীতল হয়ে আসছিল, গা যেন একদম বরফে ঢেকে যাচ্ছিল এরকম একটা অবস্থা। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। এই প্রথমবার ও আমাকে জড়িয়ে ধরেছে এবং ওর পুরো শরীর এত বেশি নরম, মনে হচ্ছিল কোনো তুলোকে জড়িয়ে ধরেছি এবং খুবই সফট। প্রিয় দর্শক, আমাদের এই সিরিজ গল্পের 3টি পর্ব আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা যদি সেই এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে সেই এপিসোডগুলো দেখে আসবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন আমরা গল্পের পরবর্তী অংশে যাই। গল্প শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা ঘটনায় চলে যাই। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আমি যেন আনন্দে ভেসে যাচ্ছি, কারণ এমন অনুভূতি এর আগে আমার কখনো হয়নি। আমিও তাকে বলে ফেললাম, আমিও তোমাকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করি, কিন্তু তুমি যেরকমভাবে আমার সাথে আচরণ করতে, তাতে করে তোমার সাথে এসব বলা আমার জন্য অনেক ভয়ানক ব্যাপার ছিল। আর তাছাড়া তুমি একটা পরী, তোমার সাথে সম্পর্ক যাওয়াটা আমার ঠিক হবে কিনা সেটা আমি জানতাম না। আমি তো তোমাকে সেদিন দেখেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আজকে তোমার মুখ থেকে এই কথা শোনার পরে আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং দুজন দুজনকে চুমু খেতে লাগলাম। ওর গোলাপি ঠোঁট দুটো যেন একদম নরম মোমের মতন। এত নরম ঠোঁট মানুষের হতে পারে? আমি যেন একটা অন্যরকম স্বর্গীয় অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। অনেকক্ষণ আমরা একে অন্যের সাথে কথা বললাম এবং খুব ভালো একটা সময় কাটালাম সেখানে। ও আমার বুকের উপর শুয়ে আছে এবং বলছে, আমাকে ছেড়ে কখনো যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং সবসময় তুমি আমার সাথে থাকবে। আমি বললাম কি যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার মতো একটা পরী আমি পেয়েছি আমার জীবনসঙ্গী হিসেবে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি তোমার সাথে সবসময় থাকবো। ঠিক তখনই আমার মাথায় আসলো, আচ্ছা তুমি যে আমার সাথে প্রেম করছো বা আমার সাথে চলে যাবে, বিয়ে করবে আমার সাথে, বাবা মাকে ছেড়ে আমার ওইখানে চলে যাবে, তখন তোমার খারাপ লাগবে না? আর তোমার বাবা মা কি এই বিষয়টা মেনে নিবে? অবশ্যই মেনে নিবে না, কারণ একটা মানুষের সাথে একটা পরীর সম্পর্ক কখনোই হতে পারে না। তোমাদের সম্পর্কে আলাদা, আমাদের সম্পর্ক আলাদা। তখন ও বলতে লাগলো, এসব বিষয় নিয়ে তোমার ভাবতে হবে না, বাবা এবং ভাইদেরকে আমি ম্যানেজ করব, আর সেসব বিষয় তুমি চিন্তা করো না, ওরা আমার সুখের জন্য সবকিছু করতেই রাজি আছে। আমি ওর কথা শুনে বললাম কি যে আচ্ছা ঠিক আছে। তারপর অনেকটা বেলা হয়ে গেল, সূর্য উঠেছে, অনেকক্ষণ সময় হয়েছে, জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন ওদের ঘুমানোর সময় হয়েছে। এই কয়েক মাস আমার এখানে থাকতে থাকতে ওদের মতো আমার হয়ে গিয়েছে। শুরুতে যখন আমি এখানে এসেছিলাম আমার কাছে কেমন যেন লাগতো, কিন্তু এই কয়েক মাস আমি ওদের এখান থেকে যাইনি, আমি বলিওনি যে আমি চলে যাব, ওরাও আমাকে পাঠায়নি এবং এভাবেই এদের সাথে আমার সময় কেটে যাচ্ছে। সেদিন ওই জঙ্গলে ওর প্রাণ বাঁচানোর পরে আমরা বেশ কিছুদিন জঙ্গলের ওইখানে ছিলাম, কিন্তু এর কিছুদিন পরে আমরা যখন আবার মহলে ফিরে আসি তখন আমাদের নিয়মিত কথা হতো এবং একটু একটু করেই কাছে আসা। তারপর ও একটু একটু করে আমাকে পছন্দ করে ফেললো। আর এই যে আজকে আমরা ঘুরতে এসেছি এবং ও আমাকে প্রেমের প্রস্তাব দিবে সেটা আমি কখনোই ভাবিনি। আমি হয়তো ভেবেছিলাম আর কিছুদিনের মধ্যেই চলে যাব। 1-1.5 মাস হয়ে গিয়েছে আমি এখানে এসেছি। বাড়ির কথা খুব মনে পড়ছে। এখানে এসে বাড়ির কথা একদমই ভুলে গিয়েছিলাম, কিন্তু এরকম একটা সময়ে ও আমাকে এরকম একটা কথা বলল, এখন তো আমার একদমই যেতে মন যাচ্ছে না। আমি এখানে থেকে গেলাম। এরকম আমার এবং ওর প্রেমের সময় খুব ভালো যাচ্ছিল। আমার যে জিন বন্ধুরা ছিল ওরাও এসব বিষয় কিছু জানতো না। আর যে জিনের বাচ্চা ছিল, মানে হচ্ছে আমার পরিপ্রেমিকার যে বাবা জিনের বাচ্চা ছিল, সেও এসব বিষয় কিছু জানতো না এবং আমাদের প্রেম খুব ভালো কাটছিল। ও প্রায় সময় আমার রুমে এসে আমার সাথে সময় কাটাতো এবং আমাকে দেখে ওর নাকি খুব ভালো লাগতো, বরঞ্চ না দেখলেই ভালো লাগতো না। যে মেয়ে একটা সময় আমাকে দেখতে পারতো না, আমাকে দেখে রাগারাগি করতো, বকাঝকা করতো, সেই মেয়ে এখন আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। প্রতিনিয়তই আমরা নানান জায়গায় ঘুরতে যেতাম। এমন কোনো স্থান নেই এই পৃথিবীর যেখানে ও আমাকে ঘুরতে নিয়ে যায়নি। ওদের জন্য যাওয়াটা খুবই ইজি ব্যাপার এবং খুবই গোপনীয়তার সঙ্গে যেতে হয়,
কারণ ওদের এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া একটু দুষ্কর ব্যাপার। দলাদলির বিষয় আছে, যেমনটা আমাদের দেশে আছে, আমাদের পৃথিবীতে আছে। কিন্তু ও কেমন ভাবে যেন আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমরা একসাথে চলাফেরা করতাম, একসাথে খেতে বসতাম, একই সাথে সবকিছু করতাম এবং সবসময় একই সাথে থাকতাম। এজন্যই হয়তো আমাদের বিপত্তিটা ঘটেছে। একদিন আমার জিন বন্ধু আমাকে বলল, কি রে, তুই তো অনেকদিন আসলি, এবার কি বাড়িতে যাবি না? প্রায় 3 মাস হয়ে গিয়েছে। আমি বললাম, হ্যাঁ যাব তো, তবে বাড়িতে আমার যেতে ইচ্ছে করছে না, তোদের সাথে আমার ভালো লাগছে। ও আমাকে বলল, তোর বাবা মা এবং পরিবারকে আর কতদিন সামলাবো? তোর বেশি ওইখানে যে জিনকে পাঠানো হয়েছে সে শুধু প্রহর গুনছে কবে তাকে ডেকে পাঠাবো, কিন্তু তুই তো যাওয়ার একদমই নাম নিচ্ছিস না। তোকে তো অনেকদিন হয়ে গিয়েছে, তোর কি বাড়ি যাওয়া উচিত না? তোর বাবা মার কথা মনে পড়ছে না? ওইখানে যে জিনকে পাঠানো হয়েছে তোর বেশ ধরে, ও আমাকে গতকালও বলেছে ওকে যেন নিয়ে আসি, কারণ ওর এখানে পরিবার আছে, পরিবার ছেড়ে ওখানে থাকে তোর জন্য। এখন কি করবি বল? আমি বললাম কি যে, আমাকে তাড়িয়ে দিচ্ছিস, এখানে থাকছি, ভালো লাগছে না তোদের? তখন ও বলল, বিষয়টা এমন না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কিছু বলবো না, তোর যতদিন ইচ্ছা তুই এখানে থাক। এবং ও আমাকে বলল, ঠিক আছে যাই রে বন্ধু, পরে কথা হবে, এবং আমি ওর ওইখানে একটা ব্যবস্থা করছি, ওইসব বিষয় নিয়ে চিন্তা করিস না। এরপর ও চলে গেল। আমার একটু মাথার ভিতরে পোকা নড়ে উঠল যে বাবা মাকে তো আমি অনেকদিন দেখি না এবং বাড়িতেও যাই না, এখানে এই মেয়েটার সাথে পড়ে আছি। তখন আমি ভাবলাম, আমার বাবা মা দরকার নেই, আমার শুধুমাত্র ওকে হলেই চলবে। আমি এত পরিমাণ হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম ওর প্রতি, এবং এত বেশি ভালোবাসা ছিল ওর প্রতি আমার। এরকম করে আমাদের সময় আরও কিছুদিন বেশ ভালো কাটলো। কিন্তু সেই সময়টা আসলো যখন আমরা আসলে ধরা পড়ে গেলাম। আমার ভয় ছিল যে আমি ওদের পিছু পিছু এইসব বিষয় করছি, বিষয়টা আসলেই খুবই খারাপ বিষয়, আমার ওদেরকে জানিয়ে দেওয়া উচিত। আমি অনেকবার চেষ্টা করেছি। একদিন আমার বন্ধুকে বললাম, জিন বন্ধুকে, তোকে একটা কথা বলবো। তখন কেন যেন ওকে বলতে পারলাম না। এরপরে ঠিকই ওর কাছে আমি ধরা খেয়ে গিয়েছিলাম। একদিন ও আমার রুম থেকে বের হচ্ছিল, মানে হচ্ছে আমার পরিপ্রেমিকা। তখন একদম ভর দুপুর বেলাতেও সবাই ঘুমায়, এবং এখানে নিয়মই হচ্ছে দুপুরবেলা ঘুমানো বা দিনে ঘুমায় এরা, সেহেতু সেহেতু ও আমার রুমে দিনের বেলা আসতো। আর ওদের সাথে আমার একটা অন্যরকম অভ্যাস হয়ে গিয়েছিল, ঘুমানোর রুটিন, তারপর খাওয়ার রুটিন, সব কিছুই। কিন্তু আমরা দিনের বেলা জেগে থাকতাম এবং দুজনে প্রেম করতাম। ও আমার রুমের মধ্যে আসতো, আমরা দুজন গল্প করতাম, আড্ডা দিতাম, এবং কিছু সময় পরে চলে যেত। হঠাৎ করেই এক মধ্য দুপুরে ওর ভাই ওকে আমার রুম থেকে বের হতে দেখলো, এবং দেখে ভীষণ চমকে গেল, এবং এরপর কয়েকদিন আমাদেরকে ফলো করলো এবং বুঝতে পারলো যে আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক চলছে। এরপর ও আমাকে হাতে নাতে ধরে জিজ্ঞেস করলো, তোর এখানে কি করছিস? আমি বললাম, কিছু না বন্ধু, তুই আয় এদিকে। তখন ও বলল কি যে, আমি সবকিছু বুঝতে পেরেছি। এবং তখন ও বকাঝকা করতে লাগলো ওকে কোন ভাষায় যেন, এটা হচ্ছে ওদের ভাষা। এবং তখন আমার পরিপ্রেমিকা অনেক চিৎকার দিয়ে উঠলো এবং কিছু একটা বলছিল। আমি বললাম, তোমরা দয়া করে আমার জন্য মারামারি করো না, আমার জন্য দয়া করে কোনো দুর্ঘটনা ঘটিও না, আমি আমিই দোষী এবং আমি সবকিছু করেছি। তখন আমি ওকে বললাম কি যে, বন্ধু, আমি তোমাকে সবকিছুই বলতে চেয়েছিলাম, তবে আমি তোমাকে বলতে পারিনি। তোমার মনে আছে আমি কয়েকবার তোমার কাছে গিয়ে বলেছি কিছু না কিছু না, আসলে বিষয়টা এইটাই যে আমি তোমাকে বলতে পারিনি। তখন ও আমাকে বলল, তুই আমাদের সাথে প্রতারণা করেছিস, আমাদের প্রাণ বাঁচিয়েছিস ঠিক আছে, কিন্তু আমাদের সাথে প্রতারণা করেছিস, আমাদের একমাত্র বোনকে বাগে ফেলে তাকে সাথে করে নিয়ে যাওয়ার চিন্তা করছিস, তাই না? এটাই হলো তোর আসল রূপ। আমি বললাম কি যে, এমনটা একদমই না, এসব কিছুই না, তুই ভুল বুঝছিস আমাকে। তখন ও বলল কি যে, আমি ভুল বুঝছি না সঠিক বুঝছি সেটা আমি জানি না, তবে তুই যদি এখন এখান থেকে চলে যাস তাহলে আমি খুশি হব, এবং আমি তোদের কোনো ক্ষতি করব না। তোরা তো জানিসই, জিনজাতি যদি একবার মানুষের ক্ষতি করা শুরু করে তাহলে তাদের জন্য যে কোনো কিছু করতে পারে এবং তাদেরকে মেরেও ফেলতে পারে। আমার কথায় ভীষণ কষ্ট পেলাম, এবং এই কথা ও গিয়ে তার বাবাকে বলে দিল এবং তার বড় ভাইকে বলে দিল, যে কিনা আমার আরেকজন বন্ধু ছিল, জিন বন্ধু। যদিও এরা আমার বয়সে 30-40 বছরের বড় হবে, কিন্তু জিনারা যেহেতু বড় হয় সেহেতু বয়স আন্দাজে তারা আমার সহপাঠী বা সহবন্ধু হবে। সেজন্য আমি তাদেরকে বন্ধু বলে ডাকি, এবং আমি ওদের প্রাণ বাঁচিয়েছিলাম বলে ওরা আমাকে বন্ধু বলে ডাকে। কিন্তু এমনটা হবে আমি কখনো ভাবিনি। আমি হয়তো ভেবেছিলাম ওরা আমাকে মেনে নেবে। এরপর আমার পরিপ্রেমিকা চিল্লাচিল্লি করে তার নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর জিনের বাচ্চা, মানে হচ্ছে ওদের বাবা, আমার কাছে আসলেন এবং বললেন, তুমি আমার ছেলে মেয়েদের প্রাণ বাঁচিয়েছ, তাই বলে
তুমি এমন একটা কাজ করবে আমি কখনো ভাবিনি। তুমি এখান থেকে চলে যাও, ও তোমাকে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। আশা করি যে তুমি এইসব বিষয় নিয়ে আর কখনো চিন্তা করবে না। তোমাকে অনেক ধন্যবাদ। এটা বলে সে খুবই নরম স্বরে কিছু পুরস্কার মানে হচ্ছে একটা থলির মধ্যে খুবই অমূল্য কিছু যত্ন আমার ব্যাগের মধ্যে ভরে দিল এবং বলে, এই জিনিসগুলো নিয়ে যাও। আমি বললাম কি যে জিনিসগুলো আমার দরকার নেই, আমার এমনিতেই আমাকে পাঠিয়ে দিন। এরপর তারা আমাকে চোখ বন্ধ করে আমাকে কিছু একটা জায়গায় কোনো একটা জায়গায় নামিয়ে দিয়ে আসলো এবং সেই জায়গাটা আমার গ্রামের একটা কোণা। আমি সেই জায়গাটা চিনি এবং অনেক বছর ধরে সেই জায়গায় আমি আশা করছি এবং দেখে চিনতে পারলাম যে এটা আমাদের খালপাড়, যে খালপাড়ের স্থান থেকে আমাকে নিয়ে গিয়েছিল এবং একজন লোক আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল এবং তার কিছুক্ষণ পরে দেখতে পেলাম হাওয়ার মধ্যে থেকে একটা বস্তা নিচে পড়লো এবং সেই বস্তার মধ্যে একটা ব্যাগ আছে। সেই ব্যাগটা, যে ব্যাগটা আমাকে রাজা দিয়েছিল এবং তার মধ্যে অমূল্য কিছু রত্ন আছে। আমি তখন জিনকে বললাম কি যে তোমরা এগুলো নিয়ে যাও, আমার এগুলোর কোনো দরকার নেই। আমি তখন কান্না করতে করতে বাসায় চলে আসলাম এবং বস্তা এবং ব্যাগটাকে সেখানেই ফেলে আসলাম। আমি বাসায় এসে মাকে বললাম, মা খাবার দাও তো, ক্ষুধা লেগেছে। মা বলল কিছু, তুই না একটু আগে খেয়ে গেলি, তুই যে ইদানিং কত খাবার খাস, আমাদের তো একদম সর্বশান্ত করে ফেলবি। আমি বললাম কি যে আমি কত কই খাই, আমি খাইনি, ওটা অন্য কেউ ছিল। মাকে যখন বললাম এটা, মা বলল কি যে তুই ফাজলামি করতেছিস, এখন আর খাবার নেই, আর রাত্রাবেলা ভাত রান্না হলে তারপরে। অনেক ক্ষুধা নিয়ে আমি গেলাম আমার বন্ধুর কাছে, বললাম কি যে তুই কেমন আছিস। তখন ওকে আমি সব ঘটনা খুলে বললাম। ও আমাকে বললো কি যে ফাজলামি করতেছিস, বিকালবেলাও তো তোর সাথে আমি খেললাম, আর এই সন্ধ্যার সময় এসে তুই আমার সাথে ফাজলামি করতেছিস, তাই না? এটা বলে ও বললো কি যে তুই থাক, আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে একটু কাজ আছে। আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, কারণ ওকে এক মুহূর্তও না দেখলে আমার ভালো লাগে না। সেখানে পুরো একটা দিন হয়ে গিয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো কল্পনা করিনি। ওদিকে ও এই বিষয়টা জানে না যে আমি ওইখান থেকে চলে এসেছি এবং আমাকে তাড়িয়ে দিয়েছে। পরের দিনের ঘটনা, রাত্রেবেলা আমি সারা রাত ঘুমাইনি এবং পরের দিনের ঘটনা, পরের দিন আমি সারাদিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। দুপুরবেলা হঠাৎ করেই পুকুর পাড়ে আমি গোসল করছি, দেখি শানের উপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং এই মেয়েটা আর কেউ নয়, আমার পরিপ্রেমিকা, এবং সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার সামনে সে শানের উপর দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। আমার তাকে এতদিন পরে দেখে মনে হচ্ছিল এতদিন, কিন্তু মাত্র একদিন পার হয়েছে। আমার চোখ দিয়ে জল বেয়ে পড়ছিল এবং এত বেশি খারাপ লাগছিল, তখন ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর মা পুকুর ঘাটে এসে বলল, কিরে তুই কার সাথে কথা বলতেছিস, আর এরকম হামা করে কান্না করতেছিস কিসের জন্য? আমি বললাম কি যে কিছু না মা। তখন তাকিয়ে দেখলাম ওইখানে নেই, ওইখান থেকে চলে গিয়েছে, মাকে দেখে হয়তো। মা ওইখান থেকে তাড়াতাড়ি যাচ্ছে না, সেটার জন্য আমি উতলা হয়ে গেলাম। আমি বললাম, মা তুমি যাও, এখান থেকে যাও, আমার একটু কাজ আছে। মা বললো কি যে কি কাজ? আমি কাজটা সেরে নিই তারপরে যাচ্ছি। আমি বললাম কি যে তুমি যাও, তোমার বালতি আমি নিয়ে আসবো। এরপর মা এখান থেকে চলে গেল। এরপর আমার ওই পরিপ্রেমিকা আবার দৃশ্যমান হলো এবং আমি তাকে আবার জড়িয়ে ধরলাম। বললাম কি যে তুমি দিনের বেলা কেন এসেছো, তুমি এখন যাও, তুমি রাত্রে এসো, এখন অনেকে দেখে ফেলবে। ও বললো কি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না, তোমাকে খুব মনে পড়ছিল। আমি বললাম তুমি এখন দয়া করে যাও প্লিজ, তুমি রাত্রেবেলা এসো, যদিও এখন তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। তখন ও বললো কি আচ্ছা ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা তো সবাই জেগে থাকবে, চোখ ফাঁকি দিয়ে আসতে পারবো না, সেজন্য এখন এসেছি। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার রুমে যাও, আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই আসছি। ও আমার রুমে গিয়ে বসে আছে। আমি ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে দিয়ে ওকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম এবং বললাম, আমি তোমাকে খুব বেশি মিস করেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আমি যে এখানে এসেছি সেটা তো নিশ্চয়ই তুমি জানতা, তাই না? ও বলল কি যে না, আমি জানতাম না, আমার ভাইদের সাথে আমি অনেক ঝগড়া করেছি, কিন্তু ওরা বলেনি যে তুমি কোথায় আছো। আমি ভাবলাম যে তোমাকে হয়তো দিয়ে গিয়েছে, তাছাড়া আর কি, বাবা এবং ভাইদের মধ্যে অনেক ঝামেলা চলছে, এই জন্যই আমি এখানে চলে এসেছি। আমি এখন থেকে তোমার সাথেই থাকবো, আমি আর ফিরে যাব না। আমি ওকে বললাম কি যে এটা কি তোমার বাবা আর ভাই মেনে নিবে? নিশ্চয়ই মানবে না, সেহেতু তুমি এখন ফিরে যাও। ও আমাকে বললো কি যে না, আমি ফিরে যাব না, ফিরে গেলে আমাকে আর আসতে দিবে না, আমি এখানেই তোমার সাথে থাকবো। এরপর ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমি ওকে ধরে কান্না করতে লাগলাম। আমি পুকুরঘাট থেকে ফিরে দেখি পরীটা আমার ঘরে বসে আছে। ওকে আমি দেখে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ওকে বললাম, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থেকো না, তোমার বাবা মা জানতে পারলে তোমার অনেক ক্ষতি করবে আর তোমার খোঁজ করবে না। তখন ও বলল কি যে আমি যাব না, আমি তোমাকে ছেড়ে আর যাব না, তোমাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে ওরা আমাকে আর কখনোই আসতে দেবে না।
সবার চোখ ফাঁকি দিয়ে এসেছি। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং কান্না করতে লাগলাম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি সিরিজ এই গল্পের ৫ম এপিসোডে। বিগত 4টা এপিসোড যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে অথবা আমাদের চ্যানেলে গিয়ে সেই 4টা এপিসোড দেখে আসুন। আপনারা দেখছেন দ্য মেগা বক্স এবং কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে আছি। আমরা গল্পের বাকি অংশ জানার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন এবং বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পে চলে যাই। আজকে আমি অনেক খুশি, কারণ আমার পরিপ্রেমিকা আমার কাছে এসেছে। অনেকদিন ধরে ওর দেখা পাচ্ছি না। ও যে আমার কাছে চলে আসবে সেটা আমি কখনো কল্পনা করিনি। একটা সময় যে পরি আমাকে পছন্দ করতো না, আমাকে দেখলেই ক্ষেপে যেত, সে এখন আমার কাছে এসে আমাকে অনেক ধরনের কথা বলছে এবং আমার সাথেই থাকবে এসব কথা বলছে। এসব পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ওকে বললাম কি যে তুমি সবসময় আমার সাথে থাকবে তো? ও বলল কি যে হ্যাঁ, সবসময় তোমার সাথে থাকবো, আর আমি কখনই যাব না। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি দ্রুত ঘরে চলে গেলাম। অন্যান্য দিন সাধারণত আমি বাইরে একটু হাঁটাহাঁটি করি, কিন্তু আজকে তো আমি বাইরে যাব না, কারণ আজকে আমার সাথে আমার পরিপ্রেমিকা আছে এবং আমি ওর সাথে থাকবো। ওর সাথে অনেকদিন গল্প করা হয় না, অনেকদিন কথা হয় না। আমি ওর ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখি ও আমার বিছানার উপর বসে আছে এবং আমার জন্য অপেক্ষা করছে। আমি বললাম আমি চলে এসেছি। তারপর ওর কোলের মাথা রেখে আমি গল্প করতে লাগলাম এবং বিড়বিড় করে কথা বলছিলাম। এভাবেই দুজনের সারা রাত কেটে গেল। আমি ঘুমালাম না। যখন সকাল হলো তখন আমি কখন ঘুমিয়ে পড়লাম নিজেও টের পেলাম না। ঘুম ভাঙলো পরবর্তী দিন দুপুর 12টা বাজে। ঠিক তখন দেখলাম আমার পরিপ্রেমিকা আমার কাছে নেই। ঘুম থেকে উঠেই তো আমার মাথা নষ্ট হয়ে গেল। আমি ওকে ডাকতে লাগলাম। খানিকক্ষণ বাদে ও আমার ঘরে উপস্থিত হলো। আমার আশেপাশেই থাকে, হয়তো কোনো ডালে বসে থাকে, আর নয়তো রুমের বাইরে গিয়েছিল। ও আমার কাছে যখন আসলো তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ ওকে না দেখলে আমার 1 সেকেন্ডও ভালো লাগে না। আমি বিড়বিড় করছিলাম। আমার মা সকালবেলা অনেকক্ষণ দরজা পিটিয়ে গিয়েছে, কারণ আমি এত বেলা করে কখনোই ঘুমাই না। এই প্রথম এত বেলা করে ঘুমাচ্ছি, আর ঘুম থেকে উঠেও ঘরের মধ্যে একা একা বিড়বিড় করছি, কার সাথে যেন কথা বলছি। মা দেখে আব্বাকে বলল। আব্বা বলল কি যে কোথায়, কার সাথে কথা বলছে? তখন আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে আব্বার ডাকে সাড়া দিলাম এবং বললাম কই আব্বা, কিছু না। তারপর আমি পুকুর ঘাটে গোসল করতে গেলাম। তখন প্রায় দুপুর হয়ে এসেছে, আর আজকে শুক্রবারের দিন, সেহেতু তাড়াতাড়ি আজান দিয়ে দিয়েছে। আমি মনে মনে অনেক আনন্দিত ছিলাম সব বিষয় নিয়ে। নামাজটা পড়ে আমি দ্রুত বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে গেলাম এবং আমি প্লেটে করে লুকিয়ে ওর জন্য কিছু খাবার নিলাম। তবে ও যে এসব খাবার খায় না সেটা আমি জানি, সেজন্য ওর জন্য কিছু মিষ্টি নিলাম। প্রথমে ভুলে গিয়েছিলাম, আমি ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম এবং আজকে মাংস রান্না হয়েছিল, সেই মাংস নিয়ে গিয়েছিলাম। এরপর ও আমাকে বলল কি যে তুমি এক কাজ করো, এই মাংসগুলো থেকে তুমি মাংস খেয়ে ফেলো আর হাড্ডিগুলো আমাকে দাও। তুমি তো জানো হাড় আমাদের প্রিয়। আমি বললাম কি যে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। যেহেতু ও গতকাল বিকালে এসেছে আর এখন পর্যন্ত যায়নি, ওর তো ক্ষুধা লেগেছে। আমি ওকে মিষ্টি খেতে দিলাম, ও সবগুলো মিষ্টি খেয়ে ফেললো। আব্বা মিষ্টি নিয়ে এসেছিল অনেকগুলো, সেখান থেকে অর্ধেক মিষ্টি নিয়ে এসেছি আমি, আর হাড়গুলো খেলো। খেয়ে বললো এখন একটু কম ক্ষুধা লাগছে, এখন আমি ঠিকঠাক আছি। এরপর আমি ওর বুকে মাথা রেখে শুলাম। ওর বুকের উপর যখন আমি শুলাম তখন লক্ষ্য করলাম ওর হার্ট বাম পাশে নয়, ডান পাশে। এতদিন পর্যন্ত সেটা আমি খেয়াল করিনি। আমি কি বললাম তোমার হার্ট বাম পাশে নাই কেন, ডান পাশে কেন? ও বলল কি যে এটা আমাদের নিয়ম আর কি, তোমাদের যেমন বাম পাশে হয় আমাদের যেমন ডান পাশে হয়, আর তুমি হচ্ছে মানুষ আর আমি হচ্ছে জিন জাতি, সেহেতু আমাদের তো আলাদা হবেই। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। আজকাল বেশিরভাগ সময় আমার ঘরের দরজা বন্ধ করা থাকে। এটা দেখে বাবা মা সন্দেহ করলো এবং আমাকে সন্ধ্যার দিকে ডেকে বলল কি ব্যাপার, তুই ঘরের দরজা বন্ধ করে কি করিস? আমি বললাম কই কিছু না তো, আসলে দরজা বন্ধ করে ঘুমাই তো, যাতে কেউ বিরক্ত না করে সেই জন্য। তখন আব্বা বলল কি আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বা যে কিছু একটা সন্দেহ করেছে সেটা বুঝতে পেরেছি। রাত্র হলো, ও আমাকে নিয়ে বের হলো। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আব্বা এসে ঘর অনেকক্ষণ গোতাগুতি করলো, ঘরের ফোঁটা দিয়ে দেখার চেষ্টা করলো আমি ভেতরে কি করছি, কিন্তু আমি তো ঘরের মধ্যে নেই। ঘরের দরজা বন্ধ করে
ও আমাকে বাইরে নিয়ে গিয়েছে, ভেতর থেকে বন্ধ করে, এবং সেটা বোঝার উপায় নেই যে ঘরের থেকে দরজা বন্ধ করে কেউ বাইরে চলে যেতে পারে। আমি আর ও ঘুরতে বের হলাম। কিছুক্ষণ পরে ও আমাকে বলল কি যে, আমি তো তোমাকে আমার দেশ ঘুরিয়ে দেখেছি, তুমি তোমাদের দেশ ঘুরিয়ে দেখাবে না? এখানে কেমন আছে, সবকিছু কোথায় কি? আমি আসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কখনো আমাকে আসতে দেয়নি আমার বাবা এবং ভাইরা। কারণ তোমাদের এই অঞ্চল নাকি অনেক সুন্দর, মানুষরা যেখানে বসবাস করে। কিন্তু ওরা বলে কি যে মানুষরা নাকি খারাপ, আর মানুষটা অবশ্যই খারাপ, কারণ মানুষরা আমার মাকে মেরে ফেলেছিল। তোমাকে আমি একবার বলেছিলাম না আমি মানুষদেরকে কেন ঘৃণা করি? কারণ মানুষরা আমার মাকে মেরে ফেলেছিল। আমি বললাম কি যে কিভাবে কিভাবে মেরেছিল? তখন ও বলল কি যে সেই ঘটনা আমি মনে করতে চাই না, চলো তুমি আমাকে ঘুরিয়ে দেখাবে না? কোথায় কোথায় ঘুরিয়ে দেখাবে? আমি বললাম কি যে এই তো সামনে চলো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এটা বলার পরে তাকে আমি নদীর ধারে নিয়ে গেলাম, এবং নদীর ধারে আমি যেখানে প্রতিদিন বসে থাকতাম, হু হু করে বাতাস বইতো, যেখানে চারিদিকে অন্যরকম একটা প্রকৃতির লীলা খেলা, আসমানে ভরা জ্যোৎস্না। তবে ও যেখানে নিয়ে গিয়েছিল সেখানে জ্যোৎস্নাটা অনেক কাছে ছিল, সম্ভবত উপরের কোনো একটা স্থানে। কিন্তু এখানে জ্যোৎস্না এত কাছে না, কারণ পৃথিবী থেকে জ্যোৎস্না এত কাছে দেখা যায় না। যতটুকু দেখা যায় আমরা ততটুকুই দেখি। আমি ওকে আমার গ্রামের নানান জিনিস ঘুরিয়ে দেখাতে লাগলাম। দূর দূরান্ত পর্যন্ত ও আমাকে নিয়ে গেল এবং নানান স্থানে ঘুরিয়ে দেখাতে লাগলাম। এরপর আমরা বাসায় চলে আসলাম। পরবর্তীতে ও বুঝতে পারলো যে আমার আব্বা নাকি এখানে এসেছিল এবং আমাকে ডাকাডাকি করেছে, কিন্তু আমি ঘুমানোর ভান করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আব্বা যখন জিজ্ঞেস করবে, আমি বলবো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুনিনি, এটা বলবো। এবং আব্বা জিজ্ঞেস করলো, কারণ আব্বা কিছু একটা আঁচ করতে পেরেছে। এরপর আব্বা এক মৌলবীর সাথে কথা বলল, কারণ আব্বা নিজেও এসব বিষয় চর্চা করেন, এবং মৌলবীর সাথে কথা বলে সে যে জিনিস বুঝতে পারলো সেটা সে খুব সুন্দরভাবে আন্দাজ করতে পেরেছে। একদিন ভর দুপুরবেলা আমি এবং ও বিছানার উপর বসে আছি, এবং ও আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আব্বা লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো এবং ঘরের ভেতরে প্রবেশ করলো, কারণ আব্বা সবকিছু বুঝতে পেরেছে। সাথে এক হুজুরকে নিয়ে এসেছে। হুজুর ঘরের ভেতরে প্রবেশ করেই দোয়া দুরুদ পড়তে লাগলো। তখনই ওর মধ্যে কেমন যেন একটা অন্যরকম কষ্ট লাগা কাজ করতে শুরু করলো, মনে হচ্ছিল ওর শরীর জ্বলে যাচ্ছে। ও তখন বলতে লাগলো, আমার খুবই কষ্ট হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে। আমি ওকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কি হয়েছে, তোমার কিচ্ছু হবে না। ওকে শুধুমাত্র আমিই দেখতে পাচ্ছি, কিন্তু আর কেউ দেখতে পাচ্ছে না, আমার আব্বাও না। আব্বা এবং আম্মা দুজনেই বলছে, কি রে তুই কার সাথে কথা বলছিস, কার সাথে কথা বলছিস? আব্বা বিষয়টা বুঝতে পেরেছে বলে সরাসরি হুজুরকে আমার বাসায় নিয়ে এসেছে, এবং কিছুক্ষণ বাদে ও ওইখান থেকে চলে গেল, কারণ ও ওইখানে টিকতে পারছিল না। হুজুরটা কি একটা মন্ত্র বা দোয়া যেন পড়ে ওর উপর ফু দিচ্ছিল। হুজুরটা দেখতে পাচ্ছিল ওকে, এবং আমিও দেখতে পাচ্ছিলাম। তারপর আমার আম্মা বলল কি যে, এটা কি হচ্ছে, কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আব্বা আম্মাকে বলল, তোমার ছেলের উপর জিনপুরীর আসর হয়েছে, তোমার ছেলেকে যে কোনো সময় এখান থেকে নিয়ে যাবে। এরপর ওই পীর সাহেব যে এসেছিল হুজুর, তখন ও বলল কি যে, তোদের বাড়িতে জিনপুরীর আনাগোনা আজকে থেকে নয়, আজকে থেকে প্রায় 5 মাস আগে থেকেই তোদের বাড়িতে জিনপুরীর আনাগোনা, এবং এখানে জিনপুরী অনেক দিন থেকেছে। তখন হুজুর সব ঘটনা বুঝতে পারলো যে কি হয়েছে। তখন জানালো যে আমাকে জিনেরা ধরে নিয়ে গিয়েছিল, এবং তার পরিবর্তে এখানে একটা জিন ছিল। এতদিন তারা জিন লালন পালন করেছে। এটা শোনার পরে আমার আম্মা একদম অজ্ঞান হয়ে গেল, কারণ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সে এতদিন একটা জিনকে তার ছেলে হিসেবে লালন পালন করেছে, এবং তার অভ্যাসও ছিল খুবই অদ্ভুত। তখন আব্বা বুঝতে পারলো আসলেই ওটা একটা জিন ছিল, কারণ সে স্বাভাবিক খাবার দাবার খেত না, স্বাভাবিক ঘোরাফেরা করতো না, সারাদিন ঘুমাতো, রাত্রেবেলা জেগে থাকতো। এটাই হচ্ছে তার অভ্যাস ছিল, এবং অনেকটা পরিবর্তন ছিল তার নিজের সন্তানের থেকে। সবকিছু দেখে আবার সবকিছু এখন পরিষ্কার হলো। আমাকে ধরে বেঁধে ফেলা হলো, এবং কোন একটা মন্ত্র দিয়ে খাটের সাথে বেঁধে রাখা হলো, এবং বাড়ি বন্ধ দিয়ে দেওয়া হলো। বলল কি যে ও এই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। তোদের ছেলেকে সামলে রাখিস, কারণ তোদের ছেলেও ওই মেয়ে বলতে পাগল, ওই পরি বলতে পাগল। ওই পরি যদি এবার আসে তাহলে তোর ছেলেকে কিন্তু একেবারে নিয়ে যাবে। এর আগে তো নিয়ে গিয়েছিল, তবে দিয়ে গিয়েছিল, তবে এবার নিয়ে গেলে কিন্তু আর দিয়ে যাবে না, এটা বলল। তারপর সে ওখান থেকে চলে গেল। আমি সারা রাত সেখানে বাধা অবস্থায় কান্না করতে লাগলাম। সন্ধ্যার দিকে আম্মা আসলো খাবার নিয়ে, এবং আমাকে খেতে দিল। আমি বললাম আমি খাবো না। অনেক কষ্ট করে আম্মা আমাকে খাওয়ালো। সন্ধ্যার পরে, মানে হচ্ছে রাত্রের দিকে, আমার
ওয়াশরুমে যাওয়ার ভান করে আমি আম্মাকে বললাম আমি ওয়াশরুমে যাব। আব্বা আমার তালা খুলে দিল এবং আমি সেই তালার সাথে করে আব্বার সাথে করে ওয়াশরুমে যাচ্ছিলাম। বড় একটা শিকল দিয়ে আমাকে বাঁধা হয়েছে, শিকলের ডোর আব্বার হাতে। আমাদের বাথরুমটা খানিকটা দূরে, যেখানে বন্ধ দেওয়ার লাস্ট কলসি পড়েছে তার কিছুটা দূরে দেখলাম কি যে ও দাঁড়িয়ে আছে এবং ও সারা দিন এখানে দাঁড়িয়ে আছে। ওইখান থেকে এক ফোঁটাও নড়েনি, আমার জন্য দাঁড়িয়ে আছে আমি কখন ঘর থেকে বের হব। আর ও ভিতরে প্রবেশ করতে পারছে না, কারণ বাড়ি বন্ধ দেওয়া হয়েছে। 7টা কলস 7 দিকে পুঁতে বাড়ি বন্ধ দেওয়া হয়েছে এবং এই বাড়ির মধ্যে কোনো ভূত প্রেত জিন চাইলেও প্রবেশ করতে পারবে না। তখন আমি ওকে দেখে চিৎকার করতে লাগলাম। আব্বা আমাকে একা ঠেকিয়ে রাখতে পারছিল না। এক পর্যায়ে তার হাত থেকে শিকল ছুটে গেল এবং আমি জোরে দৌড়াতে লাগলাম ওর দিকে। আমি প্রাণপণে দৌড়াচ্ছিলাম যে ওর সাথে আমি চলে যাব, এবং আব্বা আমার শিকলটা আবার পেছন থেকে টেনে ধরলেন। ততক্ষণে আমি ওকে জড়িয়ে ধরেছি এবং ও আমাকে জড়িয়ে ধরেছে। আমি কাকে জড়িয়ে ধরেছি আব্বা সেটা দেখতে পাচ্ছে না, তবে কোনো স্পষ্ট একটা মেয়ে মানুষের কণ্ঠ ভেসে আসছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আম্মা পেছন দিয়ে হারিকেন নিয়ে আব্বার পেছন পেছন ছুটছে এবং আব্বা একসময় হোঁচট খেয়ে পড়ে গেল, কারণ ও আমাকে টেনে ধরে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সেগুলোর সাথে আব্বাও আছে এবং পেছন পেছন আম্মা হারিকেন নিয়ে দৌড়াচ্ছে। কিছুক্ষণ বাদে আব্বা কিছু একটার সাথে ধাক্কা খেয়ে সেগুলো সহ সে নিচে পড়ে গেল এবং আমি সেরকমভাবে ওর সাথে উড়ে চলে গেলাম। উড়ে একটা স্থানে গিয়ে আমরা থামলাম এবং আমি ওকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। বললাম আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছিলাম, আমি আসলে তোমাকে ছাড়া বাঁচব না। আমার আব্বাও বিষয়টা জেনে গিয়েছে এবং সেও মানবে না। তোমার পরিবার থেকেও তো বিষয়টা মেনে নিচ্ছে না। চলো আমরা দূরে কোথাও চলে যাই, আমরা আর কোনোদিন এখানে ফিরে আসবো না। ও বলল কি যে হ্যাঁ আমরা চলো দূরে চলে যাই এবং আমরা দূরে কোথাও গিয়ে ঘর বাঁধি। এরপর যেমন চিন্তা তেমন কাজ। ও আমাকে নিয়ে অনেক দূরের একটা জঙ্গলে চলে গেল, যে জায়গায় জনমানব নেই এবং মানুষের আনাগোনা খুব কম। ওইখানে আমি 3 দিন ধরে একটা ঘর তুললাম এবং খুব সুন্দর একটা ঘর। আশেপাশের সব জায়গা পরিষ্কার করলাম। ও সব জায়গা খুঁজে দেখেছে এখানে কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই যে আমাদেরকে খেয়ে ফেলবে। আর আমাদের ঘরটা যেখানে বানিয়েছি সেটা ছিল মাটি থেকে অনেকটা ওপরে একটা গাছের উপর। ওইখানে কোনো ভয়ানক জন্তু জানোয়ার উঠবে না। সবটা করেছে ও ওর মায়া জাদু দিয়ে। ওর মধ্যে যে অলৌকিক ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে, এবং ও সব কিছু করতো, আমি কিছু করতাম না। এরকমভাবে আমাদের টুনোটুনির সংসার সেই জঙ্গলের মধ্যে চলতে লাগলো এবং আমরা একে অন্যের সাথে খুব আনন্দে ছিলাম। আমার বাড়ির কথা খুব একটা মনে পড়তো না। ওইখানে আমাদের 1 দিন 2 দিন করে প্রায় 2 মাস কেটে গেল এবং আমরা একত্রে সংসার করতে লাগলাম, একত্রে থাকতে লাগলাম। সকলকে ছেড়ে আমরা খুবই ভালো আছি। ওকে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছে ওর পরিবারের লোকজন। আমার 2 জিন বন্ধু আমাদের বাড়িতে গিয়েছে খোঁজাখুঁজি করার জন্য। আমার আব্বার সাথেও কথা বলেছে, কিন্তু আমার আব্বা বলেছে আমি নাকি পালিয়ে গিয়েছি এবং তার বোন নাকি এখানে এসেছিল সেটাও বলেছে। তবে ওরা আব্বার কোনো ক্ষতি করেনি, যেহেতু ওরা ভালো জিন। ওরা আব্বাকে বলেছে আপনার ছেলে আমাদের বোনকে নিয়ে পালিয়েছে। তখন আব্বা বলল কি যে আপনার বোন আমার ছেলেকে নিয়ে পালিয়েছে, আমি কত আটকানোর চেষ্টা করেছি জানেন? আপনি তো কিছুই জানেন না। আব্বা ফজরের নামাজ পড়ে আসছিল, ঠিক তখন আব্বার সাথে জিনেরা দেখা করে এই কথা বলে, কারণ আমাদের বাড়িতে তো জিন প্রবেশ করা নিষেধ। ওরা প্রথমে চেষ্টা করেছে কিন্তু পারেনি, পরবর্তীতে আব্বাকে রাস্তায় ঠেকিয়েছে। আমাদের টুনটুনির সংসার জঙ্গলের মধ্যে বেশ ভালো কাটছিল। আমরা তো ভেবেছিলাম আমাদের সংসার এই বুঝি শুরু হলো। আমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে দুজনে নানান কাজ করতাম, সংসার গোছানোর কাজ করতাম, এটা ওটা করতাম এবং আমরা খাওয়া দাওয়া করতাম, ঘোরাফেরা করতাম। খুবই সুখী ছিলাম, খুবই আনন্দে ছিলাম। সব মিলিয়ে আমাদের জীবন যেন এক ধরনের স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল। সবার থেকে দূরে আমরা শুধুমাত্র 2 জন এবং দুজনে খুব আনন্দের সাথে আছি। এই আনন্দ হয়তো কারোর কপালে সইল না। আমি কাঠ নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছি এবং বাড়ির দিকে ফিরছি। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম ওপরে মারামারি বা একটা চিল্লাচিল্লির আওয়াজ আসছে। আমি পেছন থেকে বললাম কি যে কি হয়েছে উপরে। তখন লক্ষ্য করলাম আমার সেই জিন 2 বন্ধু এবং আশেপাশে আরো অসংখ্য জিন ওকে নিতে এসেছে এবং জোর জবরদস্তি করে ওকে নিয়ে আসমানে উড়ে চলে গেল এবং আমি ওইখানে জোরে দৌড়াতে লাগলাম ওর পেছনে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই হাওয়ায় মিলিয়ে গেল এবং আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, না যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না।
আমি কাঠ কেটে আসার পরে দেখলাম ওপরে কোনো শব্দ হচ্ছে। আমি নিচে থেকে বলতে লাগলাম কি হয়েছে। তখনই লক্ষ্য করলাম আমার ওই জিন দুই বন্ধু আমার পরিপ্রেমিকাকে সাথে করে নিয়ে যাচ্ছে এবং আমি চিৎকার করলাম, বললাম দাঁড়াও, যেও না। কিন্তু তারা কোনো কথা শুনল না। আমার আশেপাশে শত শত জিনেদের আড্ডা এবং তারা সবাই মিলে তাকে নিয়ে উড়ে চলে গেল। আমি জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু কেউই থামল না। আমি সেখানে বসে পড়লাম, কারণ এই ঘন জঙ্গলের মধ্যে আমি একা রয়েছি। পৃথিবীর কোন দেশে কোন প্রান্তে রয়েছি সেটা আমি জানি না। এইখান থেকে আমি বাড়িতে যাব কিভাবে তাও জানি না। তবে আমার মাথায় শুধুমাত্র একটা কথাই ভাসছে, সেটা হচ্ছে আমি ওর কাছে কিভাবে পৌঁছাবো। ওর কাছে যদি না পৌঁছাতে পারি তাহলে আমার বাড়িতে গিয়েও কোনো লাভ নেই। আমি এখানে বসে কান্না করতে লাগলাম এবং আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলাম, কারণ ঘন এই জঙ্গলের মধ্যে আমি একা। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে আসলো। আশেপাশে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার প্রতিদিনের মতো ডাকতে শুরু করলো। আমি ভাবলাম যে এখন এখান থেকে বের হওয়া ঠিক হবে না। আমি গাছে উঠে আমাদের সেই বানানো ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আজকে যেন আশেপাশে জন্তু জানোয়াররা একটু বেশি শব্দ করছে। আমার ভীষণ ভয় লাগতে শুরু করলো। তারপরে হঠাৎ করেই লক্ষ্য করলাম একটা আলোক রশ্মি আমার ঘরের দিকে ধেয়ে আসছে এবং আমি সেটা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই আমি কিছু একটা সাথে সজোরে আঘাত খেলাম এবং তারপর কি ঘটল আমার কিছুই মনে নেই। ধারাবাহিক এই গল্পের ষষ্ঠ এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে সেই এপিসোডগুলো দেখে আসতে পারেন। তাহলে চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাব এবং এই পরবর্তীতে কি হয়েছিল সেগুলো জানার চেষ্টা করব। জিনরাজ্যের একটি মহলের মধ্যে অনেক বেশি শোরগোল হচ্ছে। সেখানে কিছুক্ষণ আগেই রাজকন্যাকে নিয়ে আসা হয়েছে এবং সেই জিন দুজন তাকে নিয়ে অনেক বকাঝকা করছে। জিনের বাদশাহ তাকেও বকাঝকা করছে, তুই আমাদের মান সম্মান কিছু রাখলি না। তখন পরি মেয়েটা বলে উঠল, আমি তোমাদের সাথে থাকবো না। তোমরা আমাকে এতটা হিংসা করো কিসের জন্য? আমি ওর সাথে ভালো আছি এবং ওর সাথেই থাকবো। তোমাদের কি মনে নেই যে ওরা তোমার প্রাণ বাঁচিয়েছে এবং ও তোমাকে বাঁচিয়েছে? তার দুই ভাইয়ের দিকে ইশারা করে বলতে লাগলো, এমনকি সে আমারও প্রাণ বাঁচিয়েছে, আর তার প্রতিদানে তুমি তাকে এই দিলে? তাকে ওই জঙ্গলের মধ্যে একা রেখে আসলে? ও তো এখানে মারা যাবে। তখন সেই জিন দুজন বলল, ওকে ওইখানে একা রেখে আসিনি। তোমাকে নিয়ে আসার পরে ওকে ওর বাড়িতে দিয়ে আসার জন্য দুজন জিনকে পাঠিয়েছি। তুমি যদি বেশি উত্তেজিত কথা বলো বা বেশি কথা বলো তাহলে কিন্তু ওকে ওইখানেই মরতে হবে। আমরা কিন্তু ওকে বলে দিব যে ওকে যেন না আনা হয়। এখন তুমি ভাবো তুমি কি করবে? তখন ও বললো কি যে না না, ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসো, এরপরে আমি তোমাদের সব কথা শুনবো। এটা বলে পরীটা ঘরের ভেতরে চলে গেল এবং সে কান্না করতে লাগলো, অনেক জোরে জোরে কান্না করতে লাগলো, কারণ তার ভীষণ খারাপ লাগছিল। কিছুক্ষণ বাদে ঘরের দরজা সে বন্ধ করে দিল এবং ঘর থেকে সবাইকে বের করে দিল। জিন দুটো তার বাবা মানে জিনের বাদশার সাথে গল্প করতে লাগলো, বলল কি যে একে খুব দ্রুতই বিয়ে দিতে হবে, আমাদের যে সেনাপতির ছেলে আছে তার সাথে বিয়ে দিয়ে দিতে হবে। এসব বলা বলি করতে লাগলো। এগুলো পরীটা ঘরের ভেতর থেকে শুনছিল, কিন্তু তার তো আর কিছু করার নেই। এখন তো সেখান থেকে বেরো হতে পারবে না, কারণ তার আশেপাশে অসংখ্য পাহারা লাগিয়ে দিয়েছে। আমার যখন চোখ খুলল তখন আমি দেখলাম আমি সেই কুড়ে ঘরের মধ্যেই শুয়ে আছি এবং আমার পাশে দুটো জিন দাঁড়িয়ে আছে। জিনদেরকে দেখলে আমি স্পষ্ট এখন চিনতে পারি এবং বুঝতে পারি যে এরা জিন, যদিও মানুষের বেশে তারা বসে আছে। এবং আমি বললাম কি যে আমি এখানে কেন, আর আমার প্রেমিকা কোথায়, ও কোথায়? তখন জিন দুটো বলল কি যে ওর কাছে তুমি কোনোদিন যেতে পারবে না। তোমাকে হুকুম দেওয়া হয়েছে এইখানে বন্দি রাখার জন্য। যতদিন না পর্যন্ত ওর বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এখানে বন্দি থাকবে। তোমার যত সব প্রয়োজন সব আমরা মেটাবো। বিয়ে হয়ে যাবার পরে আমরা তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। আমি জিন দুটোকে সজোরে আঘাত করলাম এবং ঘুষি মারতে লাগলাম, কিন্তু তাদের কিছু হচ্ছিল না, কারণ তারা অলৌকিক ক্ষমতা বলে সেগুলোকে প্রতিরোধ করছিল। এই জঙ্গলের মধ্যে আমি একা একা বসে আছি এবং আমার সবকিছু কেমন যেন অন্ধকার লাগছে। তাকে ছাড়া আমার এক মুহূর্তও থাকা একদম দায়ী, কারণ ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সব মিলিয়ে আমি ভীষণ কষ্টের মধ্যে সেখানে দিন কাটাতে লাগলাম। আমি জানি যে আমার পরিপ্রেমিকা সে অনেক কষ্টের মধ্যে তার নিজের রাজ্যে দিন কাটাচ্ছে এবং আমি জানি সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এরকম করে প্রায় সপ্তাহখানিক আমার ওইখানে কেটে গেল। আমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খাবার দেয়। আমি বলি কি যে আমি এখান থেকে বের হয়ে যাব, কিন্তু এদের পাহারা থেকে আমি কখনোই বের হতে পারবো বলে মনে হয় না।
আর আমি কোথায় আছি, কোন দেশে আছি সেটাও আমি জানি না। আমি যে জঙ্গলের মধ্যে ছিলাম, যে ঘরের মধ্যে ছিলাম, সেই ঘরের মধ্যেই আমাকে বন্দি করে রাখা হলো। 1 সপ্তাহ পার হওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করলাম আশেপাশে কেউ নেই। ওরা দুজন কোথায় যেন গিয়েছে এবং আশেপাশে কোনো জিন আমি দেখতে পেলাম না। আমি সাথে সাথে গাছ থেকে নেমে পড়লাম। নেমে যেদিক ফাঁকা দেখলাম, মানে হচ্ছে আশেপাশে যেদিকে রাস্তা আছে, আমি সেদিকে দৌড়াতে শুরু করলাম এবং দৌড়ে অনেকটা রাস্তা পার হয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে আমি দেখলাম ছোট্ট একটা নদী। এই নদী ধরে গেলে নিশ্চয়ই লোকালয় পাওয়া যাবে এবং সব মিলিয়ে আমি সেই নদীটা পার হতে লাগলাম। ওইখানে আশেপাশে নদীতে অনেক বেশি স্রোত ছিল, কিন্তু এই স্রোতের মধ্যে দিয়েই আমাকে নদীটা পার হতে হলো। কিছু দূর এগোনোর পরে আমি দেখলাম একটা রাস্তা এবং সেই রাস্তাটা বিশাল এক হাইওয়ে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমি এই রাস্তা খুঁজে পেয়েছি। প্রায় অর্ধেক দিনই আমি হাঁটাহাঁটির মধ্যে কাটিয়ে দিয়েছি। তবে আমি যে রাস্তা পেয়েছি এটা আমাকে আমার বাড়িতে পৌঁছাতে সাহায্য করবে। আমি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু দূর পরে দেখলাম একটা গাড়ি আমার দিকে তেড়ে আসছে এবং কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আমি যদি কোনো একটা গাড়িতে উঠে শহর পর্যন্ত পৌঁছাতে না পারি, তাহলে আমার বাড়ি পর্যন্ত আমি যেতে পারবো না। কারণ আমি জানি আমি হয়তো চট্টগ্রামের কোনো একটা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আছি, জঙ্গলের মধ্যে। তখন একটা গাড়ি আসলো এবং সেই গাড়িটা আমি হাত দেওয়ার পরে গাড়িটা থামলো না, কারণ এই রাস্তা দিয়ে খুব কম গাড়ি যাতায়াত করে সেটা আমি দেখতে পেলাম। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। এর মধ্যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তখন আবার হাত দিলাম। কিছুক্ষণ পর আবার আরেকটা গাড়ি আসলো। এই গাড়িটা থামবে কিনা জানি না, তবে এই গাড়ির উপর আমার ঝাঁপ দিতে হবে, তাছাড়া এই গাড়িটা থামবে বলে মনে হচ্ছে না। আমি সেটাই করলাম। তবে এদিক দিয়ে যে কয়টা প্রাইভেট কার যেতে দেখলাম সবগুলোই খুবই উন্নত মানের গাড়ি, কিন্তু এরকম গাড়ি এরকম এলাকায় কোত্থেকে আসলো আমি সেটাই ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা মাল বোঝাই ট্রাক আসছে। এই ট্রাকটাকে কোনোভাবেই থামাতে হবেই। আমি সাথে সাথেই গাড়ির সামনে লাফ দিয়ে পড়লাম এবং গাড়িটা সজোরে ব্রেক কষল। গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে আসলেন। 6 ফুট লম্বা, মাথায় কোকড়ানো চুল এবং বাদামি কালারের চুল। লোকটার গায়ের রং অনেক বেশি ফর্সা এবং একটু অন্ধকার হয়ে গিয়েছে বলে দূর থেকে তাকে ঠিকমতো চেনা যাচ্ছে না। সে যখন কাছে আসলো সে আমাকে কিছু একটা বলল, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। এরপর আমি তার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম সে একজন বিদেশি এবং আমার একটুও বুঝতে বাকি রইল না যে আমি এখন বাংলাদেশে নেই, আমি বাংলাদেশের বাইরে আছি এবং এই লোক আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। একমাত্র এইসব জিনেরাই আমাকে আমার বাড়িতে ফিরে যাওয়ার জন্য সাহায্য করতে পারবে এবং ওই পরীর কাছে পৌঁছাতে পারবে। লোকটা আমাকে তার ভাষায় জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না এবং আমি বুঝলাম যে এর সাথে গেলে আমি কোনোদিনই পৌঁছাতে পারবো না। আমি টুকটাক ইংরেজি জানি। আমি ইংরেজিতে তাকে বলতে লাগলাম, হুইচ কান্ট্রি, হুইচ কান্ট্রি। সে তখন বলল কানাডা এবং এটা শোনার পরে আমার আক্কেল গুড়ুম অবস্থা। আমি কানাডায় পৌঁছে গিয়েছি এবং এতদিন আমি কানাডার এই জঙ্গলের মধ্যে ছিলাম। বিষয়টা আমার জন্য খুবই শকিং নিউজ। এই কথা শোনার পরে আমি আবার দৌড়ে সেই স্থানে যাবার সিদ্ধান্ত নিলাম। অনেকটা পথ যেতে হবে, সন্ধ্যাও লেগে গিয়েছে। এই মুহূর্তে আমি ওদেরকে পাবো কি না আমি জানি না, তবে এই লোকের কাছ থেকে পালাতে হবে। এ যদি কোনোভাবে আমাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমার অবস্থা শেষ। জিনেরাও তখন আমাকে এই পুলিশের কাছে দিয়েই চলে যাবে। আমি সাথে সাথে আবার জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলাম। আমার ভাগ্য ভালো ছিল যে আমি জিনেদের হাতে আবার ধরা পড়ে গেলাম এবং তারা আমাকে উড়িয়ে আবার সেইখানে নিয়ে গেল মুহূর্তের মধ্যে। সে ঘরের ভিতরে আবার বন্দি করলো এবং আমাকে মারধর করতে লাগলো। আমি তাদেরকে বললাম কি যে তোমরা আমাকে আমার বাড়িতে দিয়ে আসো, আমি কথা দিচ্ছি আমি তোমাদের রাজকন্যার কাছে যাব না এবং আমি কিভাবে যাব তোমরা না নিয়ে গেলে, এখানে রাখলেও বা তোমার কি হবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসো, এরপর তুমি মুক্তি পেয়ে যাবে, তুমি তোমার পরিবারের কাছে যেতে পারবে। এরপর ওরা বললো কি যে চুপ থাক, নাহলে কিন্তু থাপ্পড় খাবি। এরা আমার ঘন ঘন খুব থাপ্পড় দেয়। থাপ্পড় খেতে খেতে আমার 2 গাল লাল হয়ে গিয়েছে। তারপর দুজনে কথা বলতে লাগলো তাদের ভাষায় এবং বললো কি যে আচ্ছা ঠিক আছে, এবং ওরা বললো কি যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। তার আগে আমি মালিকের কাছে শুনে আসি। এবং তারা একজন গেল মালিকের কাছে শুনতে। 2 ঘন্টা পরে সে ফিরে আসলো এবং বলল কি যে বলেছে একে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসতে এবং এই যেন কোনোদিন আমার বোনের খোঁজ না নেয় বা তার কাছে যেন কোনোদিন না যায়, এরকম ওয়াদা তাকে করতে হবে। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। এবং এরপর সে আমাকে আকাশে ভাসিয়ে আমার বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেল। মুহূর্তের মধ্যে চলে আসলাম, বেশি সময় লাগলো না। এ থেকে বোঝা গেল যে জিনেদের অলৌকিক ক্ষমতা কতখানি প্রবল। এবং আমি বাড়ির কাছে এসে বাড়ির উঠানে দেখি আমার আব্বা দাঁড়ায় আছে। আব্বাকে দেখে আমি সাথে সাথে জড়ায় ধরলাম এবং বললাম, আব্বা ওরা আমাকে মেরে ফেলতো, আমি এখানে বুদ্ধি খাটিয়ে আসছি,
তখন আমার আব্বা বলল কি যে, তোকে আমি এর আগেই বলছিলাম যে এসব চক্কর ছাড়, এসব চক্কর ছাড়লে মারা পড়বি। দেখ আমাদের বাড়িটা কি করেছে। তোকে আমি আগেই সতর্ক করেছিলাম। আমাদের বাড়িটা বন্ধ দেওয়া বলে বাড়ির কোনো ক্ষতি করতে পারিনি, কিন্তু এই জিনেদের উৎপাতে আমরা অতিষ্ঠ। তুই এসব বাদ দিয়ে দে, এসব আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ ওদের সাথে আমি পারবো না, আমরা পারবো না। আমি বললাম কি যে আব্বা, কিন্তু আমি তো ওকে পছন্দ করি, ওকে ভালোবাসি। এরপর আমার আব্বা বলল কি যে, বেঁচে থাকলে এসব অনেক হবে, আর ওরা তো রাজি না, তুই তোর কাছে যাবি কিভাবে। তারপর আমি আব্বাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এরকম করে কেটে গেল সপ্তাহখানিক, এবং সপ্তাহখানিক আমি ওকে অনেক মিস করেছি, এবং আমি ওর কাছে অনেক যাওয়ার চেষ্টা করেছি। আমি এখানে আসার জন্য ওদেরকে মিথ্যা কথা বলেছিলাম, তবে আমি ওদের কাছে যাব কিভাবে সেটাই বুঝতে পারছি না, কারণ ও যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তো আমি যেতে পারবো না, আর জিন্নগরীতে যাওয়া তো এত সহজ কথা নয়। আমি ভাবতে লাগলাম আমি কি করব, এবং ওরা আমার সাথে কি করবে। আমি বাইরে গেলে মাঝে মধ্যে জিনারা আমাকে বিরক্ত করত এবং উত্ত্যক্ত করত, আমি কিছুই বলতাম না। এর কয়েক সপ্তাহ পরে আমি জানতে পারলাম যে ও আমার এই পরিপ্রেমিকার বিয়ে ঠিক করেছে, এবং কয়েকদিন পরেই তার বিয়ে। আমি ওর বান্ধবীকে বললাম, মানে ওর বান্ধবী আমার কাছে খবর নিয়ে এসেছিল। আমি তখন ভিটার মধ্যে মাচার উপর বসেছিলাম, ঠিক তখনই লক্ষ্য করলাম একটা জিন আমার সামনে আসলো। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার প্রেমিকা হবে, কিন্তু না, এটা ওর বান্ধবী। গোপন সূত্রে আমার কাছে খবর নিয়ে এসেছে, আমাকে বলতে লাগলো। আমি তখন কান্নায় একদম ভেঙে পড়ছিলাম। আমি বললাম কি যে, আমাকে তোমার সাথে করে নিয়ে চলো, তুমি ওর কাছে আমাকে একটা বারের জন্য নিয়ে যাও। ও তখন বলল কি যে, আমি পারবো না, কারণ আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে আমাকে জিন্নাগরী থেকে বের করে দিবে, এমনকি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে, কারণ এটা সর্দারের আদেশ। সর্দারের আদেশ আমরা অমান্য করতে পারি না। এটা বলে সে ওইখান থেকে চলে গেল, এবং যাওয়ার সময় বলে গেল, তুমি চিন্তা করো না, ও তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এবং ও ওইখান থেকে চলে গেল। যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। আমার ভীষণ জ্বর এসে গেল, এবং জ্বরের মধ্যে আমি শুধুমাত্র ওর কথাই চিন্তা করতে লাগলাম এবং ওর কথা ভাবতে লাগলাম। আমার বাবা সেই হুজুরকে ডাকলেন, এবং ডেকে আমাকে অনেক দোয়া দরুদ পড়ে ঝাড়ফুঁক করলেন। কিছুক্ষণ পরে আমার জ্বরটা পড়ে গেল, কিন্তু আমার মনের মধ্যে যে কষ্ট, সেটা তো আমি আর লুকিয়ে রাখতে পারবো না। আগামী সপ্তাহে ওর বিয়ে। ও যদি একটাবারের মতো আমার কাছে আসতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। ওকে না পাই, কিন্তু ওকে যদি শেষবারের মতো দেখতে পেতাম। এসব ভেবেই আমার কষ্ট লাগতে শুরু করলো, এবং কি হলো জানি না, ওদিন রাত্রেবেলায় আমার ঘরের দরজার সামনে আমি ওকে দেখতে পেলাম, এবং ওর সাথে ওর সেই বান্ধবীও আছে। ও আমাকে বলল কি যে, চলো আমরা কোথাও হারিয়ে যাই, এমন কোথাও চলে যাব যেখান থেকে আমাদেরকে কেউই আনতে পারবে না, এবং কেউই আমাদেরকে আর ফিরিয়ে আনতে পারবে না, আমরা সেখানে লুকিয়ে থাকবো। আমি বললাম কি যে, আমরা তো গিয়েছিলাম হারিয়ে কানাডার একটা অঞ্চলে, ওরা সেখান থেকে পর্যন্ত বের করে ফেলেছে, দুনিয়ার কোন কোনায় গিয়ে আমরা থাকবো বলতে পারবা তুমি? তখন ও বলল কি যে, তাহলে আর কি করব, আর তো কিছু করার নেই, তাহলে আমি তোমাকে পাবো কিভাবে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আর অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। এটা সে বলতে লাগলো, এবং তাকে আমি জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সে যে এখানে আসবে আমি স্বপ্নেও ভাবিনি। প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে ওইখানে এসেছে, যে কোনো মুহূর্তে ওর ভাইরা এসে ওকে এখান থেকে নিয়ে যাবে। যেমন কথা ঠিক তেমন কাজ। কিছুক্ষণ পরে আমার সে জিন বন্ধু সেখানে চলে আসলো, এবং আমি ওদেরকে বলতে লাগলাম, খবরদার ওকে নিয়ে যাবি না, অন্ততপক্ষে তোদের জীবন বাঁচানোর জন্য হলেও আমাকে ওকে দিয়ে দে। আমি ওকে নিয়ে সারা জীবন থাকতে চাই, আর আমি ওয়াদা করছি যে ওকে কোনো কষ্ট হতে দিব না। তখন ওরা বলল কি যে, তুই আমাদের সাথে বেইমানি করেছিস, আমাদের জীবন বাঁচিয়েছিস বলে কি যা ইচ্ছা তাই করবি নাকি? আমি বললাম কি যে, বেইমানি কি তোরা করিসনি? তোরা আমার সাথে কি করেছিস, আমার বাবা মায়ের সাথে কি করেছিস? জীবন বাঁচানোর প্রতিদান বুঝি এই